আমি এই কলেজে সিএস করছি, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ। সেখানে এই যে প্লেসমেন্টের সময় এই সিভিতে এটাও লিখতে পারবো যে আমি একজন ওয়েব ডেভেলপার। হুম হুম হুম। যদি প্লেসমেন্ট পেয়ে যেতে ভালো হয়। আচ্ছা, মানে আপনার গোল আলটিমেটলি হচ্ছে যে কোনো একটা হলে হবে, ফ্রিল্যান্সিং অথবা চাকরি, তাই তো? এবার আপনি নিজের ওয়েবসাইট ডেভেলপ করতে চান অর্থাৎ নিজের প্রজেক্ট বানাতে চান, এটাই হ্যাঁ, বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। তো আরও নতুন যারা আছেন একটুখানি হ্যান্ড রেজ করুন, যারা আগের দিনের ক্লাসে ছিলেন না। প্লিজ একবার সবাইকে বলবো, যারা যারা আগের দিনের ক্লাসে ছিলেন না, অর্থাৎ আমাদের একটা ক্লাস হয়ে গেছে, সেটা রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবার আগের দিনের ক্লাসে আমি বেশি কিছু বলিনি, সেটা আজকে একটুখানি এক্সপ্লেন করবো, চিন্তা নেই। আগের দিনের ক্লাসে যারা ছিলেন না তারা একটুখানি হ্যান্ড রেজ করুন। যাদের সাথে আমার কথা হয়নি, শঙ্করবাবুর সাথে কথা হয়ে গেছে আমার, শঙ্করবাবু আচ্ছা, অসুবিধা নেই। দেবুবাবুর সাথে কথা হয়নি, প্রসেনজিৎ বাবুর সাথে কথা হয়নি। প্রসেনজিৎ বাবু, মাইকটা একটু ওপেন করুন। হ্যাঁ স্যার বলুন। মানে কথা বলা যাবে তো স্যার আপনার সাথে? হ্যালো। মনে হচ্ছে বাইরে আছেন আপনি একটুখানি। আমি বাইরেই আছি, এখনো ফিরতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, কথা বলা যাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। বলছি স্যার, আপনার মানে যে সবার কাছে জিজ্ঞেস করছি, প্রথম কথা নিউ ইয়ার কেমন যাচ্ছে সেটা বলুন আগে, তারপরে বাদবাকি কথা। নিউ ইয়র্ক খারাপ না, ভালোই যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যেহেতু এই ফুল স্ট্যাকের কোর্সে জয়েন করেছেন, তো সেই ক্লাস এবার আপনার এখান হ্যাঁ, থেকে আপনি ভিশনটা কি রাখতে চাইছেন, অর্থাৎ আপনি এরপরে কি করবেন, অর্থাৎ ফুল স্ট্যাক শেখার পরে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি স্যার আমি ওয়েব প্রোগ্রামিং করি। আচ্ছা আমার এই মুহূর্তে আমি নিজে বিজনেসটা শুরু করেছি দুর্গাপুজোর পরে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো আমার হাতে পাঁচ ছটা কাস্টমার আছে, আর এই 2025 সালে অলরেডি 4টে কাস্টমার রেডি হয়েছে। আজকে একটা ডিল ফাইনাল করে এলাম। বাহ বাহ, কংগ্রাচুলেশনস। মানে এখনো বাড়ি ঢুকিনি, ফিরছি। হ্যাঁ। তো কংগ্রাচুলেশনস। আমি এই লাইনে আছি, আমি এই লাইনে কাজ করি। তো আমার নলেজটাকে একটু ডেভেলপ করার জন্য ফুল স্ট্যাকটা আমার একটু দরকার আছে, নাহলে আমাকে অন্যান্য হেল্প নিতে হয় অন্য। ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা সেটা আমি নিজে নিজে ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই, কেরিয়ারটা সেই হিসাবেই করতে চাই। আচ্ছা আচ্ছা। আমি নিজে, আমার কাছে কাস্টমার আছে কিন্তু কাজ রেডি করে দেওয়ার জন্য আমার কাছে অনেক টাইম নিতে হয় কাস্টমারের থেকে, এই হচ্ছে হুম ব্যাপার। হুম। তারা কি ফুল স্ট্যাকের কাজ কারণ আমি করায়, মানে নিজে তারা সব, তারা কোন 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 স্ট্যাকে কাজ করায় আপনাকে দিয়ে? না আমি 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 তো ওয়েব প্রোগ্রামিং করি। এবারে কিছু কিছু কাস্টমারের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আমি জানি না, তো সেই সেই কাজগুলো তার কাছ থেকে করিয়ে নিতে হয়। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, এই আর কি। ঠিক আছে, মানে আপনার কাছে কাস্টমার, আপনি জাস্ট একটা মানে এজেন্সি টাইপের বানাতে চাইছেন, এটা শিখে নিজে কাজ করবেন, এটাই ব্যাপার। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, নো ইস্যু, খুব সুন্দর। করবো না, আমি করছি অলরেডি, আমি কাজ করছি। আমার হাতে এখনো 5-6টা কাস্টমার আছে, রানিং আছে, না আমি মানে ফুল তাদের স্ট্যাকের, কাজ আমি জাস্ট, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমি জাস্ট ফুল স্ট্যাকের কথা বলছি, যে ফুল স্ট্যাকের কাজগুলো করবেন আর হ্যাঁ, কি। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ফুল স্ট্যাক কাজগুলো আমি নিজে করবো, কারণ আমাকে কাজগুলো ধরে আবার অন্য লোককে দিয়ে করাতে হচ্ছে, তো আমার পয়সাটা ওখানে বেশি চলে যাচ্ছে না। হুম হুম, অ্যাবসলিউটলি। ঠিক আছে, খুব সুন্দর, হ্যাঁ। পারফেক্ট ভিশন, কোনো অসুবিধা নেই। নেক্সট আমাদের আছেন হুম। দেবুবাবু। থ্যাংক ইউ প্রসেন বাবু, থ্যাংক ইউ। দেবুবাবু আছেন আমাদের মধ্যে, দেবুবাবু Thank you, sir. নিজের ল্যাপটপটা কেন দেখান। গরম করছে? হ্যাঁ, মাথা গরম হবে না? সিম্পল বিষয় আছে, সিম্পল বিষয় এগুলো। হ্যালো। বলুন স্যার, কেমন আছেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে, হ্যাঁ স্যার ভালো আছি। বলছিলাম যে এই যে আমি যে এটা কোর্সটা মনে করছি, ঠিক আছে, এই তো হুম। এর মধ্যে কোনো ফেসিলিটি কি পাবো আমি? যেমন? যেমন মনে করুন এক্সট্রা, মনে করুন ইনকাম, অবভিয়াসলি, তো সেই জন্যই তো আপনি এখানে ইনকামের এসেছেন। দিক থেকে। কি করে ফ্রিল্যান্সিং করতে হয়, কি করে ক্লায়েন্ট হ্যান্ডলিং না করতে হয়, না, সেগুলো তো শিখবেন এখান থেকে। হুম, ওইগুলো শিখবো, কিন্তু মনে করুন সবার কাছে তো সব সব বক্তৃতা আসে না, না মনে করুন ক্লায়েন্ট ক্লায়েন্ট যেগুলো। এবার আপনাকে দেখুন, সবাই সবকিছু পারে না একদম ঠিক, কিন্তু আপনাকে তো সেইভাবে এফর্ট দিতে হবে, নাহলে তো আপনি হুম, পারবেন না। আগের থেকেই তো হার মেনে যাচ্ছেন আপনি। না স্যার সেটা বলছি না, বলছি কি এরকম মনে করুন আমি যে এটা শিখলাম ফুল, ঠিক আছে, হুম। তারপর পরবর্তীকালে আমি মনে করুন এরকম অনলাইনে কি করতে হবে, মানে মানে অনলাইনে যেরকম কি করতে হয় বলুন? বলছি বলছি অনলাইনে যেরকম ফ্রিল্যান্স যেগুলো বলে না, হুম 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 ওয়েবসাইট খুলে হুম হুম। ওইভাবে কি করতে হবে? সেটা আপনার আপনার ডিসিশন, আমার আমার কাছে কেন জিজ্ঞেস আমি তো আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি চাইছেনটা কি এরপরে? আমি চাইছি যে মনে করুন এটা শিখলাম একটু, ঠিক আছে, তো শিখে একটু এক্সট্রা একটু ইনকাম হলে ভালো হয়। মনে করুন একটা জব করছি, আচ্ছা, জব করছেন, ওটাই আপনার এর পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম দরকার, তাই তো? এক্সট্রা, হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা, ওই মানে জন্যই ফ্রিল্যান্সিং, এক এক কথা ফ্রিল্যান্সিং করতে চান আপনি। হুম হুম ঠিক আছে, খুব সুন্দর ভিশন।
তাহলে মোস্ট অফ দ্য কেসেস আমাদের এখানে যারা যারা আছেন সবাই ফ্রিল্যান্সারই হতে চান, এটা আমি দেখলাম। ঠিক আছে, দুদিন আমি কথা বললাম, তো মোস্ট অফ দেম যারা এখানে আছেন উপস্থিত, তো সবাই চাইছেন যে ফ্রিল্যান্সার হবো আমি। খুব কম হাতে গোনা কিছু লোক আছেন যারা অ্যাকচুয়ালি চান যে আইটিতে যাবো, আমি জব করবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু মোস্ট যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আছেন সবাই ফ্রিল্যান্সার। ঠিক আছে, তো সেই বিষয়ে কোর্সটা কমপ্লিট করুন আমি বলবো, কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকা খুব দরকার। ঠিক আছে, কারণ ক্লায়েন্টকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কাজটা তুলে দিতে হবে, সেই কারণে ফান্ডামেন্টালস কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তখন কিন্তু গিয়ে আপনি সার্চ করতে পারবেন না, যে পারবেন কিন্তু যত তাড়াতাড়ি পারবেন সেটা বেটার। তখন আপনার যদি কোনো ইস্যু আসে তখন গিয়ে আপনি জিজ্ঞেস করছেন যে গুগলকে ধরুন জিজ্ঞেস করলেন যে এটা আমি কীভাবে করবো, এবার আপনার ওটা শিখে তারপরে ইমপ্লিমেন্ট করতে কিন্তু অনেকটা টাইম খরচ হয়ে যাবে। সেই কারণে যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের বলবো একদম প্রথম থেকে, ওই কারণে সবার কাছে জিজ্ঞেস করছি প্রথম প্রথম, একদম প্রথম থেকেই কিন্তু রেডি থাকবেন জাস্ট নিজেদের ফান্ডামেন্টালসটা ক্লিয়ার করার পেছনে। যেটা হচ্ছে না সেটাকে বারবার বারবার করে করে কিন্তু আপনাকে সেটা ফান্ডামেন্টালটা ক্লিয়ার করতেই হবে, এটা আমার রেকমেন্ডেশন। ঠিক আছে, তারপরে সহায়তা করার জন্য অনেক জিনিসপত্র গতদিনে আমরা ডিসকাস করেছিলাম, যেটা আপনারা কিন্তু গতদিনের রেকর্ডিংটা দেখলে কিন্তু জেনে যাবেন। রেকর্ডিংয়ের থেকে মনে পড়লো, যারা যারা নতুন আছেন ক্লাসের মধ্যে তাদের বলবো আমার হোয়াটসঅ্যাপে নিজেদের ইমেল আইডিটা একটুখানি পাঠিয়ে দেবেন। নিজেদের যে ওয়ার্কিং ইমেল আইডি, যেটা দিয়ে আপনারা রোজকার মেল দেখেন, মেল পড়েন, সেই ইমেল আইডিটা আপনারা একটুখানি আমাকে পাঠিয়ে দেবেন যারা নতুন। ঠিক আছে, তো সেটা কিন্তু আমি সেই ইমেল দিয়ে কিন্তু আপনাদের যে রেকর্ডিংগুলো থাকবে সেগুলো কিন্তু আমি আপনাদের ওখানে অ্যাক্সেস দিয়ে দেবো। ডেইলি রেকর্ডিং ডেট ওয়াইজ থাকবে, সেটা কিন্তু আপনারা গিয়ে দেখতে পারবেন। যেমন আমি দেখাই একটুখানি, এগুলো আগের থেকে জেনে রাখা ভালো। আমি ড্রাইভে যাই, এক সেকেন্ড। এখানে হয়তো আপনাদের যে ইমেলে যে এটা গেছে হয়তো, এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভের এই ফোল্ডারটা হয়তো আপনারা অ্যাক্সেস পেয়ে দেখতে পাচ্ছিলেন, হ্যাঁ কিনা একটুখানি শুনি যারা যারা অ্যাক্সেস পেয়েছেন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছিলাম। ঠিক আছে, তো এটা আপনারা কিন্তু দেখতে পেয়েছিলেন, অর্থাৎ এই জিনিসটা ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে এই ফোল্ডারটা হয়তো আপনাদের সামনে এসেছিল। এবার এর মধ্যে কিন্তু আপনাদের এই প্রথম দিনে যে রেকর্ডিং সেটা কিন্তু রয়েছে, এই যে। ঠিক আছে, এই রেকর্ডিংটা কিন্তু আপনারা গিয়ে দেখতে পারবেন ওখানে। কতক্ষণে দেখি রেকর্ডিংটা? হয়তো আড়াই ঘন্টা, 24-এর মতোই। 2 ঘন্টা 22 মিনিটের মতো স্যার। 2 আমি ঘন্টা 22 আশা করি মিনিট। খুবই খুশি স্যার, আপনারা ঠিক আছে, 2 ঘন্টা 22 মিনিটের রেকর্ডিং। ঠিক আছে, এটা গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গত দিনের ক্লাসে কি কি হয়েছে। ঠিক আছে, তো তো এখান থেকে স্যার বলবো, একটা কোশ্চেন ছিল, বলুন বলুন। বলছি এই যে ড্রাইভে যেটা লোড হলো আপনি যে পাঠিয়েছেন, হুম, তো এইটা মানে ড্রাইভটা লোড হবে না আগামী দিন যত ভিডিও আসবে, এর ফলে ড্রাইভটা ভর্তি হয়ে যাবে না? না, এটা এটা আপনাদের তো ভর্তি হবে না, এটা জাস্ট আমাদের কোম্পানির একটা পেইড ড্রাইভ, মানে এখানে কোনো লিমিট নেই। ঠিক আছে, তো কিন্তু আমাদের মানে যেটা বলে 15 জিবি থাকে সেখান থেকে লোড এটার হয়ে সাথে যাবে? আপনাদের ওটার কোনো সম্পর্ক নেই, এখানে আপনারা শেয়ার্ড ড্রাইভে আছেন, অর্থাৎ এই যে আনলিমিটেড অ্যাক্সেসের যে ড্রাইভ আছে এখানে আপনারা শুধু অ্যাক্সেস নিয়ে রেখেছেন এটা দেখার জন্য। এখানে আপনাদের নিজেদের যে সেপারেট ড্রাইভ আছে, দেখুন এখানে আমার 5 জিবি ভরে আছে, এটা কিন্তু আমার প্রথম থেকেই ভরা, এটা এই রেকর্ডিং এর জন্য কিন্তু হচ্ছে না। এই যে ড্রাইভটা আছে এটা আমাকে কোম্পানি অ্যাক্সেস দিয়েছে, সেই অ্যাক্সেসটা আমি আপনাদের ফরওয়ার্ড করেছি। আচ্ছা ঠিক আছে, এখানে আপনাদের নিজেদের ড্রাইভের পরে কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, এটা মনে রাখবেন আচ্ছা সবসময়। আচ্ছা। তো এখান থেকে গিয়ে আজকে যারা স্যার যারা হ্যাঁ বলুন। আজকে স্যার নতুন একজনকে জয়েন করিয়েছি, আমার সেও একজন ভাই, আচ্ছা নীলম্বর রয় আর কি। আচ্ছা আচ্ছা, আছে কিনা উনি, ওটাই দেখতে চাচ্ছি। দেখে নিন আপনি এখান থেকে চেক করে নিন। হ্যাঁ দাদা, আসি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ স্যার, আসি আমি। ওকে ওকে, ঠিক আছে স্যার, দেখুন অসুবিধা হলে বলবেন। তো যেটা বলছিলাম যে যারা যারা নতুন আছেন তারা একবার আমাকে ইমেলটা পাঠিয়ে দেবেন, আমি কিন্তু এখানে আপনাদের অ্যাক্সেস দিয়ে দেবো। এখানে আপনারা দেখে নিতে পারবেন যে ড্রাইভটা কোন জায়গায় কি ভিডিও আপলোড করা হচ্ছে। প্রথমে দেখুন এখানে আমি বলে দিই, এই ফোল্ডারটা আপনাদের অ্যাক্সেস থাকবে যেখানে অলরেডি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে এখানে লেখা আছে, এটা কিন্তু জাস্ট ফ্রন্ট এন্ডের পার্টটুকু এর মধ্যে আপলোড হবে। যেই আমরা একটুখানি এগিয়ে যাবো, ব্যাক এন্ডে চলে যাবো, তখন এখানে নতুন একটা ফোল্ডার আসবে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, সেখানে গিয়ে কিন্তু ব্যাক এন্ডের ভিডিও থাকবে। এইভাবে সেপারেট করে আমি জাস্ট মানে যাতে আলাদা আলাদা বুঝতে পারি যে কোন ফোল্ডারে কোন ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু সেই কারণে ওখানে দেওয়া আছে। ঠিক আছে স্যার 1 মিনিট, বলুন। মেল আইডিটা কি করে পাঠাবো আপনাকে? আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আপনার নাম্বার নেই স্যার আমার কাছে। গ্রুপে আছেন তো আপনি, গ্রুপে আমার নাম সার্চ করুন, ওখানে পেয়ে যাবেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে যেটা ঠিক আছে বলছিলাম, স্যার। তো সবাইকে বলবো একবার যারা নতুন আছেন আমাকে ইমেলটা পাঠিয়ে দেবেন, ব্যাস এটা হয়ে গেল, শেষ। এবার আমরা চলে যাই আমাদের স্লাইডসের উপর, অর্থাৎ যেখানে আমরা আমাদের পিপিটিটা দেখছিলাম, যেখান থেকে আমরা ক্লাসটা করব কন্টিনিউ। ওকে, তো এই স্লাইডটা আপনাদের জন্য, এটা আমি সবাইকে অ্যাক্সেস দেবো, যারা যারা এখানে স্টুডেন্ট আছেন সবাই এখান থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন যে ডেইলির কাজ আমরা কি কি করব।
ঠিক আছে, অনেকে হয়তো অ্যাক্সেস পেয়েও গেছেন, অনেকের এখনও দেওয়া পসিবল হয়নি, কেন হয়নি সেটা বলবো পরে। বাট এখান থেকে আপনারা গিয়ে ডেইলি কী কী করানো হবে সেটা আপনারা এখান থেকে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম হয় আপনারা এই স্লাইডটা খুলে জাস্ট নিজের মতো করে দেখে নিলেন যে হ্যাঁ স্যার এই টাইমে ওইখানে ওই কথাটা বলেছিল, সেটা কিন্তু আপনারা এখানে গিয়ে দেখতে পারবেন। এটাকে ভাবুন একটা সিলেবাসের মতো, মানে ডেইলি সিলেবাস। এখান থেকে দেখে দেখেই কিন্তু এক্সপ্লেন করে করে আমি পড়াবো। ঠিক আছে, যেভাবে ফ্রি ক্লাস হচ্ছিল সেইভাবেই কিন্তু এটা চলবে। ঠিক আছে, এখানে যারা নতুন আছেন এবার তাদের জন্য একটুখানি আমি এক্সপ্লেন করব, বাট কে এখানে এমন আছেন যে আমাকে একটুখানি ভলেন্টিয়ার করবেন? এনিবডি যে আমাকে একটুখানি ভলেন্টিয়ার করতে চান, কেউ যদি থাকেন একটুখানি হ্যান্ড রেজ করতে পারেন। একজন পেয়েছি, প্রসেনজিৎ বাবু, উন্নতিবাবু, সরি এটা নামটা স্যার আমরা ভুলে গেছি আমি অ্যাকচুয়ালি। শঙ্করবাবু আছেন, ওকে। দেবাশিস স্যার, দেবাশিস, দেবাশিস। একদম একদম মনে ছিল না স্যার, আপনার এই ইমেলটা আমার দেখে একটুখানি কনফিউশন হয়ে যায়, যাই হোক অসুবিধা নেই। না, আমি কম্পিউটারে হলে এটাতে লগ ইন হয়ে যায়, আর ওই মোবাইলে কারণে, দেবাশিস দিয়ে থাকে। হ্যাঁ ওই কারণে আমি বুঝতে পারি না, আগের দিন আপনার নামে ছিল ওটা। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই, মোবাইলে হলে হয়। ঠিক আছে ঠিক স্যার। আছে, নো ইস্যু। সুপ্রকাশ বাবু চলে এসেছেন, ওকে, খুব সুন্দর। তাহলে প্রশ্নটা হলো, এখানে প্রথমে আছেন আমাদের প্রসেনজিৎ বাবু। প্রসেনজিৎ বাবু একটুখানি মাইকটা ওপেন করুন, আপনাকে দুটো কোশ্চেন করবো আমি। বলুন। ফুল স্ট্যাক বলতে আমরা কি বুঝি? ফুল স্ট্যাক বলতে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো কাজই একসাথে যিনি করতে পারেন তাকে ফুল স্ট্যাক বলে। খুব সুন্দর, 100 খুবই সুন্দর, থ্যাঙ্কস লট। ঠিক আছে, তাহলে প্রসেনজিৎ বাবু যেটা বললেন, এখানে দেখুন লেখা আছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বি সামওয়ান। এটা জাস্ট একটা ট্যাগলাইন রেখে দিয়েছি আমি, এটা কিন্তু কোর্সের সাথে কোনো মানে নেই। ঠিক আছে, এটা জাস্ট একটা ট্যাগলাইন। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক এটার মানে কি? আমাদের প্রসেনজিৎ বাবু বললেন ফুল স্ট্যাক, অর্থাৎ ফুল স্ট্যাক কথার অর্থ হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট প্লাস ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি এটা আগের দিনের রেকর্ডিংয়ে গিয়ে আপনারা পুরো কমপ্লিটলি দেখতে পারবেন, সেখানে পুরো ভালোভাবে এক্সপ্লেন করা আছে। আমি আজকে কিন্তু জিস্টটুকু বলবো, অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, তাহলে এনিবডি, আমাদের সুপ্রকাশ বাবু এখানে আছেন, সুপ্রকাশ বাবু মাইকটা ওপেন করুন। হ্যাঁ স্যার বলুন। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি বুঝি? ফ্রন্ট এন্ড বলতে কি বুঝি? ফ্রান্সের মধ্যে বুঝি যে এটা আমরা চোখের সামনে দেখতে পাই, যে মানে কিটা আমার সামনে উঠছে, বা ডিজাইনটা কেমন হচ্ছে, দেখতে কেমন লাগছে, কেমন এফেক্ট দেখাচ্ছে, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট। ওকে, ফ্রন্ট এন্ড আমরা কোথায় দেখি? ফ্রন্ট এন্ড দেখি মানে আমার চোখের সামনে যেগুলো বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে একটা মানে ফ্রন্ট পেজ দেখি যেমন একটা, বা হচ্ছে কোনো একটা গুগলে যেমন ওয়েব মানে খুললে এটা চোখের সামনে যেটা আসে ভেসে ওঠে, ওকে, বা হচ্ছে কারো ওয়েবসাইট খুললে ফার্স্টে যেটা ভেসে ওঠে ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, খুবই ক্লোজ। আমি 100 দিতে পারছি না আপনাকে, কেন বলি? আপনি সব কিছু ঠিকঠাক বলেছেন, কিন্তু একটা ওয়ার্ড আপনার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ব্রাউজারে দেখি। ও হ্যাঁ স্যার, ব্রাউজার, ব্রাউজার বেস, ঠিক আছে, আমরা ওয়েব ডেভেলপার, আমাদের সঙ্গী হচ্ছে এই ব্রাউজার, ব্রাউজার অর্থাৎ এই বেস, যে হ্যাঁ। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যে ব্রাউজার আপনারা ইউজ করছেন সেটা হচ্ছে আমাদের সঙ্গী। ফ্রন্ট এন্ড কিন্তু আমরা ব্রাউজারের ভেতরে দেখতে পাই, অর্থাৎ যেটা আমরা এতদিন ধরে করছিলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট, সেটা কিন্তু আমরা এই ব্রাউজারের মধ্যে গিয়ে দেখতে পাই, অর্থাৎ যে ওয়েবসাইটটা আমরা দেখি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্রন্ট এন্ড। ঠিক আছে, খুব সুন্দর সুপ্রকাশ বাবু, থ্যাঙ্কস লট। এনিবডি এলস যে আরেকবার আমাকে ভলেন্টিয়ার করবেন? এনিবডি? ওকে, সাবেরা ম্যাম আছেন, আবার আমাদের দেবাশিস বাবু এসেছেন, দেবাশিস বাবু বলুন তাহলে, অসুবিধা নেই। ব্যাক এন্ড বলতে কি বুঝি স্যার? হ্যাঁ স্যার বলুন। ব্যাক এন্ড বলতে কি বুঝি? ব্যাক এন্ড মানে যেটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের মানে পিছনে বা ভিতরে যে কাজটা হচ্ছে, যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি সামনে সাজানো জিনিসটাকে, ওকে, খুবই সুন্দর, মানে সেটাকেই ব্যাকএন্ড মানে বলছি, মানে ওকে, যে কারুকার্য ভিতরে করে সেটার ফল বা আনসার হিসেবে আমরা সামনে মানে ব্রাউজারে যেটা দেখতে পাচ্ছি, যেমন ফ্লিপকার্ট যদি আজকে ওপেন করি তাহলে ফ্লিপকার্টের ফ্রন্ট পেজে যেটা দেখা যাচ্ছে, তার ভিতরে যে সমস্ত কারুকার্য করার ফলে তার ব্যাকআপটা আসছে, সেটাই ব্যাকএন্ড। একদম কারেক্ট, খুবই সুন্দর বললেন, থ্যাঙ্কস লট। তাহলে নেক্সট আমি সাবেরা ম্যামের কাছে একবার জিজ্ঞেস করবো, ম্যাম আপনি কি বলতে চান, ব্যাক এন্ড বলতে আমরা কি বুঝি? স্যার, যেটা ওয়েবসাইটে আমরা কোনো জিনিস এন্টার করছি সেটা স্টোর হচ্ছে যেই লজিকের সাহায্যে, বা যেই ওখানে মানে মানে আমাদের যেমন বুদ্ধির মতন যে বুদ্ধি আছে সেটাই যখন একটা ওয়েব পেজে সেই বুদ্ধিটা কিভাবে প্রয়োগ করা হয় সেটাকে ব্যাকএন্ড বলা হয়, যেখানে সার্ভার আর ডাটাবেস দুটো জিনিস মেইনলি থাকে। মানে একদম, আমরা খুবই যেটা সুন্দর, বলি। খুবই সুন্দর, আপনি যা যা বলেছেন খুবই সুন্দরই লাগলো, থ্যাংক ইউ। সাবেরা ম্যাম যেটা বলেছেন খুবই ক্লোজ, অর্থাৎ যেটা একেবারেই সত্যি কথা, অর্থাৎ ব্যাকএন্ডের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের সার্ভার, একটা হচ্ছে আমাদের ডেটাবেস।
ঠিক আছে, এবারে দুটোর মধ্যে একটুখানি আমি এক্সপ্লেনেশন দিই দুটো আমরা কিভাবে কিভাবে কাজ করি। এটা আগের দিনের ক্লাসের পার্ট, তো সেটা আমি একবার দেখাই। কোথায় গেল? এই যে এখানে একবার ভালো করে চোখ বোলান যে এখানে কি হচ্ছে। এখানে দেখুন আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট লেখা আছে, অর্থাৎ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কথাটা এখানে লেখা আছে, যেটা আমরা কোর্সটা করছি। এটা আপনাদের ক্লিয়ার রাখা খুবই দরকার, সেই কারণে কিন্তু প্রথম দিন আমরা এটাই করেছিলাম। ওকে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এবার ফুল স্ট্যাকের দুটো পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা কোনগুলো দেখতে পাই? ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা যে জিনিসগুলো আমরা ওয়েবসাইটের হিসেবে, ওয়েবসাইট বলতে যেটাকে আমরা বুঝি, অর্থাৎ যেটা আমরা নিজের চোখে দেখতে পাই, যেটার সঙ্গে আমরা ইন্টারাকশন করি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্রন্ট এন্ড। মানে কোনগুলো? আমরা যদি google.com-এ যাই, google.com, কোথায় গেল? google.com। ওকে, এই যে google.com-এ এলাম, google.com-এ আসার পরে আমরা কি কি এখানে দেখতে পাচ্ছি? অ্যাবাউট, স্টোর, এটা একটা ন্যাভ বার, অর্থাৎ ন্যাভিগেশন করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। জিমেল, ইমেজেস, এখানে একটা ল্যাবের লোগো আছে, এটা গুগল ল্যাবস, এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন কি, এটা যারা গুগল একটুখানি ইউজ করেছেন তারা বুঝবেন। এখানে একটা বাটন আছে আমাদের অল অ্যাপসের বাটন, তারপরে আমাদের এখানে প্রোফাইল আছে, তারপরে আমাদের মেন যে জিনিসটা, অর্থাৎ যেখানে গিয়ে আমরা সার্চ করি, এই সমস্তটাই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে আসছে, অর্থাৎ যেটাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটাই আমাদের ফ্রন্ট এন্ড। এবার আপনারা বলবেন ব্যাক এন্ড তাহলে কোনটা স্যার? ব্যাক এন্ড হলো, ব্যাক এন্ড এই যে এখানে দেখুন একবার, এখানে যে ব্যাক এন্ড বলে যে জিনিসটা রয়েছে, অর্থাৎ এই যে ব্যাক এন্ড, এখানে দুটো পার্ট আছে, একটা সার্ভার, একটা ডেটাবেস। এই দুটোকে আপাতত ভুলে যান, জাস্ট মনে রাখুন ব্যাক এন্ড বলতে আমরা কোনটাকে বুঝি। আমরা যখন গুগলে গিয়ে কিছু সার্চ করি, কি সার্চ করা যায়? কিছু একটা সার্চ করি, ধরুন রিয়্যাক্ট, যেটা আমরা শিখবো, অথবা HTML বলে সার্চ করি, সরি HTML বলে এই যে সার্চ করার সময় আমি এন্টার প্রেস করছি, যে HTML এর সার্চ রেজাল্ট আসলো আমাদের সামনে, এই যে সার্চের একটা রেজাল্ট আসলো, এই রেজাল্টটা আমাদের এনে দিল কে? অর্থাৎ আমি যখন সার্চ করলাম, সেই সার্চের নিশ্চয়ই একটা লজিক আমাদের কোথাও রান হয়েছে, অর্থাৎ আমি কি সার্চ করেছি? HTML সার্চ করেছি। সেই লজিকটা আমার কোথাও না কোথাও একটা চলেছে, অর্থাৎ বড় একটা, মানে ভাবুন আমি আগের দিন বুঝিয়েছিলাম গোদাম ঘর, অর্থাৎ যার মধ্যে অনেক রকম জিনিসপত্র থাকে, মানে অনেক রকম বলতে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, তার মধ্যে কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে ওষুধও থাকতে পারে, জামা কাপড়ও থাকতে পারে। ঠিক আছে, সেরকম একটা ভাবুন গোদাম ঘর, যার মধ্যে আমি সার্চ করছি, অর্থাৎ সেই গোদাম ঘরে গিয়ে আমি দেখতে চাইছি কোথায় কি আছে। সেখান থেকে আমার কোয়েরি কি, অর্থাৎ আমি কি সার্চ করব? ধরুন HTML সার্চ করব। সেই গোদাম ঘরে গিয়ে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে সেই গোদাম ঘরে ভাবুন একটা মালিক আছে, অর্থাৎ সেই গোদাম ঘরটাকে কেউ একজন ম্যানেজ করছে। এইভাবে দ্বারা আমি দেখানোর চেষ্টা করি, কোথায় দেখানো যায়, এখানেই দেখাই। এই যে আমাদের গোদাম ঘর, আমি এক সেকেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাবুন ফ্যাক্টরি, অথবা কি বলা যায়, ডেটাবেসই বলে এটাকে, কিন্তু গোদাম ঘরের ইংলিশে কি বলা যায় সব থেকে ভালো, যেটা আপনারা বুঝতে পারবেন? এনিবডি? গোদাম ঘর স্যার গোডাউন হয়। গোডাউন, গোডাউন, আমার একদিক খেয়ালে আসছিল না, ঠিক আছে, থ্যাংক ইউ। গোডাউন, ঠিক আছে। তো এই যে গোডাউন অথবা গোদাম ঘর আমাদের মধ্যে আছে, ভাবুন এই গোদাম ঘরটাকে একজন ম্যানেজ করে, অর্থাৎ ম্যানেজ করা বলতে এই গোদাম ঘরের একজন ম্যানেজার আছেন, যিনি গোদাম ঘরের সব জিনিসপত্র খেয়াল রাখেন যে কোথায় কোনটা আছে। ওকে, কি বললাম? আমাদের কাছে একটা গোদাম ঘর আছে, এই গোদাম ঘরের একটা ম্যানেজার আছে যে সবকিছু খেয়াল রাখে যে কোথায় কোনটা আছে। এখানে আমাদের কি রাখতে হবে? ধরুন গোদাম ঘরের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, সেই বিভিন্ন রকম জিনিসপত্রের মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের HTML। কোথাও না কোথাও সেই HTML-টা আমাদের স্টোর আছে, এইভাবে HTML, ঠিক আছে। এবার আমি গিয়ে কি করলাম, আমি এই ম্যানেজারকে বললাম যে ভাই তুই আমাকে HTML-টা এনে দে। এখানে আমি সার্চ করলাম, সার্চ, ধরুন সার্চ HTML, তাকে কি বললাম? ম্যানেজারকে আমি বললাম ভাই তুই আমাকে সার্চ করে দে HTML, অর্থাৎ যদি HTML তোর কাছে থাকে তুই আমাকে কিছু একটা ফেরত দে, মানে HTML-টা আমাকে ফেরত দে। সাউন্ডস ক্লিয়ার? তো সে কি করলো, ম্যানেজার কি করলো, ম্যানেজার এই পুরো গোদাম ঘরটাকে এবার সার্চ করবে। এক সেকেন্ড, আমি এটাকে একটু সরাই। ম্যানেজার কি করবে, এক সেকেন্ড, ওকে, ম্যানেজার কি করবে, ম্যানেজার আমাদের এই পুরো গোদাম ঘরে সার্চ করবে, ঘুরে 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 সে সার্চ করলো, দেখতে পেলো হ্যাঁ HTML এখানে আছে। HTML যে সে পেয়ে গেল, তখন সে কি করলো, তার অর্ডার কি ছিল, যদি তুই HTML পাস তুই আমাকে সেটা ফেরত এনে দে, মানে অর্থাৎ সেই HTML-টা আমাকে এনে দে। সে যখন HTML-টা পেলো, এবার সে কি করলো, HTML-টা এনে আমাকে দিয়ে দিল। তাহলে কেউ কি এখানে বলতে পারবে এই যে ম্যানেজার আমি যাকে বলছি, ম্যানেজারের রোল কার অ্যাকচুয়ালি? ম্যানেজারটার রোল কার? কেউ যদি বলতে পারেন একটুখানি।
ম্যানেজার কি করলো সেটা বলি একবার, অর্থাৎ ম্যানেজার ঘুরে ঘুরে করলো এবং দেখলো। ডেলিভারি এটা করলো। সার্ভারের কাজ স্যার, একদম কারেক্ট, মানে একটা সার্ভারের রোলটা প্লে করছে। একদম কারেক্ট। বলি এবার ম্যানেজারের কাজ কি হলো, ম্যানেজার কিন্তু পুরো গোডাউনে সার্চ করলো, অর্থাৎ গোডাউনের মধ্যে কোনো একটা লজিক লাগালো। সার্চিং এর অনেক রকমের লজিক হয়, অর্থাৎ লিনিয়ার সার্চ হয় এক ধরনের, বাইনারি সার্চ ফাইনারি সার্চ, ওগুলো পরের কথা, কিন্তু সার্চিং এর একটা লজিক হয়, অর্থাৎ আমরা যেভাবে সার্চ করি, আমরা কিভাবে সার্চ করি সেটা একবার ভাবুন তো। আমরা নিজের খালি চোখে কোনো একটা জিনিসকে দেখে বুঝতে পারি যে এটা কি, ঠিক আছে? সেরকমই ভাবুন এই ম্যানেজারও সেইভাবেই সার্চিংটা করছে, অর্থাৎ সে পুরো গোদামঘরের মধ্যে খুঁজে 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 দেখলো কি এখানে কোথাও একটা HTML লেখা আছে, যখন সেইটাকেই আমার চাই, যখন সেটাকে আমি নিয়ে যাবো। এবার সে সেটাই করলো, অর্থাৎ HTMLটাকে সে পেলো, পেয়ে সে আমাকে ফেরত দিয়ে দিল। এই যে ম্যানেজার অর্থাৎ যে সার্চ করছে এবং জিনিসপত্র আমাকে এনে দিচ্ছে, এটাই কিন্তু আমাদের কি সার্ভার। এই হচ্ছে আমাদের ব্যাকএন্ড, অর্থাৎ যে এরকম বড় একটা গোডাউন যাকে বলছি, গোডাউনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেটাবেস। এই যে এখানে যে ডেটাবেসটা আমরা দেখছি, এই যে গোডাউনটা হচ্ছে আমাদের ডেটাবেস, আর আমাদের সার্ভার হচ্ছে পুরো ডেটাবেসে লজিক লাগায়, সে কোয়েরি চালায়, অর্থাৎ কি লাগবে না লাগবে সে এই পুরো সার্ভারের কাজ হচ্ছে সেটাকে ম্যানেজ করা। আরও অনেক রকমের কাজ হয়, কিন্তু মেনলি এটাকে ভাবুন, সিম্পলি বোঝাচ্ছি, সার্ভার কিন্তু এই পুরোটাকে ম্যানেজ করে, কোথায় কি আছে, আমার কি লাগবে সেগুলোকে খুঁজে কিন্তু সে আমাকে রিটার্ন করে। এখানে একটা ম্যাকবুকের এক্সাম্পল দেওয়া হয়েছিল, ম্যাকবুকের এক্সাম্পল কেমন দেওয়া হয়েছিল আপনাদের সেটাও দেখাবো। আমরা চলে যাই ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে যাওয়ার পরে আপনারা ডেইলি অনেক রকম শপিং করেন, ডেইলি না হোক মান্থলি, না হোক উইকলি, কোনো না কোনো টাইমে আপনারা শপিং করেছেন ফ্লিপকার্ট থেকে, এটা আমার গ্যারেন্টি। এবার ফ্লিপকার্টে গিয়ে ধরুন আপনারা কিছু একটা সার্চ করছেন, এবার সার্চিং এর লজিকটা এবার নিজেরা ভাবুন, যে সার্চ কে করছে, কে মানে কি আমাকে এনে দিচ্ছে, এইভাবে ভাবুন। আমি সার্চ করছি, ধরুন কি সার্চ করা যায়, ম্যাকবুক, অথবা আমি ল্যাপটপ সার্চ করছি, ম্যাকবুক সার্চ করলাম। আমি যেই আমি এন্টার প্রেস করব, এই যে এন্টার প্রেস করার পরে লোড হলো আমার পেজ, লোড হওয়ার পরে আমাকে যে রেজাল্টগুলো এনে দিল, এবার আপনারা দেখে বুঝতে পারবেন যে এই যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, যেহেতু এটা আমাদের চোখের সামনে আছে। রেজাল্টটাকে এনে দিল কে? সার্ভার, অর্থাৎ ব্যাকএন্ড। ব্যাকএন্ডের মধ্যে অনেক রকমের ডেটা থাকে, ফ্লিপকার্টে কিন্তু হাজারো হাজারো ডেটা আছে আমাদের কাছে, হাজারো না হোক কোটিতে কোটিতে ডেটা, যার কোনো এখনো গুনে যদি আমরা গুনতে বসি তাহলে কিন্তু আমাদের দিন চলে যাবে। সার্ভার এই পুরো ডেটাবেস, অর্থাৎ যেটার মধ্যে বিভিন্ন রকমের ডেটা আমাদের স্টোর করা আছে, সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের গোডাউন। কোথায় গেল? সেটা হচ্ছে আমাদের এই গোডাউন, কই, এই যে সেটা আমাদের হচ্ছে এই গোডাউন। সার্ভার এই গোডাউনে গিয়ে সার্চ করলো, করে সে কি পেলো, ম্যাকবুক আছে, সে ম্যাকবুকের রেজাল্টগুলো আমাকে ফ্রন্ট এন্ডে এনে দিয়ে দিল। এই যে ভাবুন যে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে আমাদের। টু ওয়ে কমিউনিকেশন বলতে প্রথমে আমরা ফ্রন্ট এন্ড থেকে একটা সার্চ করলাম কি ম্যাকবুক, সার্চটা প্রথমে ব্যাকএন্ডে গেল, ঠিক আছে? ব্যাকএন্ডে যাওয়ার পরে ব্যাকএন্ডে সে সার্চ করলো সার্ভার, যে হ্যাঁ ম্যাকবুক আছে, হ্যাঁ আছে। এবার সে কি করলো, এই যে আমাকে ম্যাকবুকটা রিটার্ন করে দিল, অর্থাৎ ম্যাকবুকটা আমরা পেয়ে গেলাম। এই যে টু ওয়ে কমিউনিকেশন, আমি একবার রেজাল্ট আমি সার্চ করলাম, সার্চ করার পরে ম্যাকবুকটা আমার কাছে এলো, অর্থাৎ রেজাল্টগুলো আমার কাছে এলো, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফুল স্ট্যাকের আন্ডারে পড়ে, অর্থাৎ ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড, দুটোকে আমরা একসঙ্গে ফুল স্ট্যাক বলি। এই যে দেখুন, ফ্রন্ট এন্ড প্লাস এখানে দেওয়া আছে ব্যাক এন্ড, দুটোকে আমরা একসঙ্গে কি বলি, ফুল স্ট্যাক। এবার ব্যাক এন্ডের মধ্যে ব্যাক এন্ডের সঙ্গে আমাদের ডেটাবেসটাকেও ফুল স্ট্যাকের আন্ডারে রাখা হয়, কিন্তু জাস্ট মেনলি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, ঠিক আছে? এবার এইটুকু হওয়ার পরে এবার আমরা এগিয়ে যাচ্ছি ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা কি কি করব বলে দিই একটুখানি। ফ্রন্ট এন্ডের মধ্যে ফার্স্ট অফ অল আমরা করব HTML CSS জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা অলরেডি জানি। এর মধ্যে অনেক অজানা তথ্য আমাদের আছে যেগুলোকে আমাদের ইউজ করতে হবে, সেই জন্যই কিন্তু এটাকে রাখা, ঠিক আছে? CSS যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমি আগের থেকে বলে দিই, CSS যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ইউজ করব টেলউইন্ড CSS। কি ইউজ করব? টেলউইন্ড CSS, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা তিনটেকে কম্বাইন করব একটা লাইব্রেরির মধ্যে। এই যে কিসে কম্বাইন করব? একটা লাইব্রেরি। লাইব্রেরি মানে আমাদের যে বই পড়ার লাইব্রেরি, ওটা না, এই লাইব্রেরি কিন্তু ডিফারেন্ট। এই লাইব্রেরিটা হলো ভাবুন একটা প্রি বিল্ট কোড, অথবা একটা কোডের বেস, মানে যেখানে অনেক রকমের কোড লেখা থাকে প্রথম থেকে, মানে কিছু কোড আমাদের প্রথম থেকে দেওয়া থাকবে, সেই কোডটাকে ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইট বানাবো, সিম্পল। সেটাই হচ্ছে আমাদের লাইব্রেরি, আগে থেকে লেখা কিছু কোড। সেই লাইব্রেরির মধ্যে আমরা কি পড়বো? আমরা পড়বো রিয়াক্ট জেএস। কি পড়বো আমরা? রিয়াক্ট জেএস। এটা কিন্তু আমাদের ফুল স্ট্যাকের আন্ডারে খুব বড় একটা জিনিস, এটাকে বলা হয় একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি, অর্থাৎ যেখান থেকে আমরা সুন্দর সুন্দর ফ্রন্ট এন্ড বানাতে পারি।
রিয়াক্ট জেএস কত কত জায়গায় ইউজ করা হয় আপনাদের কাছে শুনবো, কে কার কি জানা আছে একটুখানি আমাকে বলবেন, একটুখানি পরে আসছি সেই বিষয়ে। জাভাস্ক্রিপ্ট শিখবো মানে আমরা যা শিখেছি জাভাস্ক্রিপ্ট সেই পর্যন্তই না, জাভাস্ক্রিপ্টে কিন্তু আরও অনেক কিছু আছে, সেটা কিন্তু আমরা জানতে হবে। ফার্স্টে আছে বিগিনার জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা অলরেডি কিছু কিছু জানি। তারপরে আছে আমাদের অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ বিগিনারের পরে যে জাভাস্ক্রিপ্টটা আমাদের শিখতে হবে সেটা। এই অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের ক্লাস কেউ মিস করবেন না, আগের থেকে বলছি। অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের কোড মানে ক্লাস কেউ মিস করবেন না। রেকর্ডিং পাবেন, ডকুমেন্টেশন পাবেন, সব কিছু পাবেন। ক্লাস যেন কারোর মিস না হয়, এটা আমার আগের থেকে বলা থাকলো। কারণ এই ক্লাসগুলো যদি মিস হয়ে যায় এর পরবর্তীতে রিয়াক্টে গেলে কিন্তু আপনার মাথায় ঢুকতে পারবে না জিনিসপত্র, গ্যারান্টি দিচ্ছি আগের থেকে। ঠিক আছে, সবাইকে সেই জন্য বলবো আগে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টটা ভালো করে করবেন, তারপরে গিয়ে রিয়াক্টে আমরা যখন যাব সবাই মিলে একসঙ্গে সেটাকে এক্সপ্লোর করব। সাউন্ডস ক্লিয়ার আশা করি। এবার আমাকে বলুন যে কি জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, রিয়াক্ট জেএস কত রকম ওয়েবসাইটে ইউজ করতে আমরা দেখেছি, অর্থাৎ কোন কোন ওয়েবসাইটের কথা আগের দিন বলেছিলাম, কারো যদি মনে থাকে একটুখানি বলতে পারেন। ইমরাজবাবু লিখে দিয়েছেন। ফেসবুকের কথা বলেছিলেন। ওকে, ঠিক মনে পড়ছে একটা না বলেছেন সবগুলো। দেবাশিস বাবু, খুব সুন্দর। অ্যাপগুলো তো আছেই, একদম এছাড়াও ফ্লিপকার্ট বলেছিলেন, একদম মিশো বলেছিলেন, খুবই সুন্দর। আরো কি বলেছিলেন, আর দেখুন, নাসার একটা মানে কোনো সাইট বলেছেন একটা নাসার। সেগুলো টেলউইন্ডে ইউজ হয়। টেলউইন্ড এখন সেটা কিসে ইউজ করে সেটা জানি না। এবার তাহলে বলি আমি, রিয়াক্ট জেএসই আমরা কেন শিখবো? আমাদের কাছে কিন্তু অন্যান্য লাইব্রেরি, অন্যান্য ফ্রেমওয়ার্ক কিন্তু রয়েছে। রিয়াক্ট জেএসই আমরা কেন শিখবো? কারণ রিয়াক্ট জেএস হলো সব থেকে বড় একটা, বলতে পারেন যে এখন ট্রেন্ডিং একটা লাইব্রেরি, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সব রকম ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। যেমন আমি এই যে আঁকাজোকা করছি, অর্থাৎ এই যে আঁকাজোকা করার জন্য যে ওয়েবসাইট, যেটা নাম হচ্ছে এক্সক্যালিড্র, এটা কিসে তৈরি? রিয়াক্ট জেএসে তৈরি। দিস পেজ ইজ ইউজিং দ্য প্রোডাকশন বিল্ড অফ রিয়াক্ট। এটা একটা এক্সটেনশন, এটাকে আমি এখনই দেবো না আপনাদের, এটা আপনাদের লাগবে পরবর্তীতে। এটা আমি এটা রেখে দিয়েছি কারণ আমার কাজে লাগে, ডেভেলপমেন্ট করি সেই কারণে। এটার কাজ কিন্তু দেখিয়ে দেয় যে কোন ওয়েবসাইট রিয়াক্ট ইউজ করছে। ঠিক আছে, এই যে এক্সক্যালিড্র এরকম একটা আঁকাজোকা করার ওয়েবসাইট, রিয়াক্টে বানানো। ফ্লিপকার্ট আমরা দেখলাম, ফ্লিপকার্ট কিসে বানানো? রিয়াক্টে বানানো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ওয়েব, অর্থাৎ যেটা ওয়েব হোয়াটসঅ্যাপ আপনারা ইউজ করেন ব্রাউজারের মধ্যে, রিয়াক্টে বানানো। তারপরে আরও অনেক রকম ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু রিয়াক্ট দিয়ে বানানো এখন হচ্ছে, যেমন x.com অর্থাৎ টুইটার কিন্তু রিয়াক্টে বানানো। তারপরে আরও ওরকম অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে, সেগুলো কোনোদিন যখন রিয়াক্ট আমরা একটু এক্সপ্লোর করবো তখন আমি সবাইকে দেখাবো যে রিয়াক্ট কত জায়গায় ইউজ করা হচ্ছে। নিশ্চয়ই তার কোনো কারণ আছে, বড় বড় কোম্পানিরা তো এমনি ইউজ করছে না। রিয়াক্টের হিস্ট্রিটা একটুখানি জেনে রাখুন। এটা আমরা কেন জানছি? কারণ আমাদের ফুল স্ট্যাকে এটা লাগবে। রিয়াক্ট কিন্তু ফেসবুক বানিয়েছে, অর্থাৎ রিয়াক্ট জেএস যে লাইব্রেরিটা আমরা শিখবো, এই যে সেই লাইব্রেরিটা কিন্তু ফেসবুক ম্যানেজ করে এবং ডেভেলপ করে, অর্থাৎ রিয়াক্ট কিন্তু ফেসবুকের দ্বারা বানানো। ঠিক আছে, ফেসবুকে এটাকে ম্যানেজ করে, সেই কারণে সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই। তারপরে হয়তো অনেক অন্যান্য ফ্রেমওয়ার্ক এখন চলে এসেছে, কিন্তু রিয়াক্ট কিন্তু আন্ডার দ্য হুড সব জায়গায় কাজ করে। এগুলোর বিষয়ে আমরা পরবর্তীতে খুব ভালো করে এক্সপ্লোর করবো। রিয়াক্টের ক্লাসও কেউ মিস করবে না, তাহলে কিন্তু ফুল স্ট্যাকের বেশিরভাগ জিনিসটাই মিস হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর জিনিসটা বোঝাই, আর একটা জিনিস সেটা বলে রাখি আগের থেকে, সেটা হচ্ছে আমাদের সিএসএস এর একটা নতুন জিনিস আমরা শুনবো, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। আমি বললাম একটুখানি আগে, টেলউইন্ড সিএসএস কিন্তু আমরা একটুখানি জানবো, মানে একটুখানি না, ওটাকেই আমরা ধর্ম বানিয়ে নেবো এক কথায়। অর্থাৎ সিএসএস করলে টেলউইন্ড সিএসএস, এটা যেন আপনাদের মুখস্থ থাকে। আমরা ভ্যানিলা সিএসএস অর্থাৎ যে সিএসএসটা আমরা করবো এবং করতাম সেটাকে আমরা ডিচ করে দেবো, অর্থাৎ সেটা আমরা আর ইউজ করবো না। তার বদলে আমরা কি ইউজ করবো? টেলউইন্ড সিএসএস। সেটা কেন ইউজ করবো দেখাবো। টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাবেন যদি কেউ টেলউইন্ড সিএসএস নিয়ে একটুখানি ঘাটাঘাটি করতে চান এখনই। tailwindcss.com, এটা হচ্ছে টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে গিয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন, কেন এটাকে এত বেশি করে ইউজ করা হচ্ছে, কীভাবে ইউজ করা হচ্ছে, সব কিছু। এটা গিয়ে একবার শোকেস যে পেজটা আছে, দেখুন এখানে শোকেস লেখা আছে, শোকেসে যাবেন একবার। এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন টেলউইন্ড কত কত জায়গায় ইউজ করা হয়। শপিফাইয়ের নাম আশা করি শুনেছেন সবাই, শপিফাইয়ে টেলউইন্ড ইউজ করা হয়। চ্যাটজিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে টেলউইন্ড ইউজ করা হয়। নেটফ্লিক্সের গ্লোবাল টপ 10 যে পেজ, সেটাতে টেলউইন্ড ইউজ করা হয়। লুম বলে একটা মার্কেটিং ওয়েবসাইট হয়, সেটাতেও টেলউইন্ড ইউজ করা হয়। তো এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে টেলউইন্ড এখন ইউজ করা হচ্ছে। রিয়াক্টের মতো টেলউইন্ডও কিন্তু একটা, বলতে পারেন যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে গেছে এখন। ঠিক আছে, তাই বলবো যত শীঘ্রই সম্ভব টেলউইন্ডটাকে গ্রাস্প করুন। আমি ওই কারণে এইচটিএমএল এর সাথে সিএসএস এর সাথে আমি টেলউইন্ডটাকে রেখে দিয়েছি এখনই, যাতে রিয়াক্ট পর্যন্ত কারো যেন ওয়েট না করতে হয়। কারণ এইচটিএমএল আর টেলউইন্ড কিন্তু খুব ভালোভাবে এখন ইউজ করা হচ্ছে, সেই কারণেই এইচটিএমএল এর পরেই কিন্তু আমরা টেলউইন্ড শিখবো।
ঠিক আছে, আমরা রিয়াক্টের জন্য ওয়েট করবো না, রিয়াক্টে গিয়ে তারপরে কিভাবে টেলউইন্ড তার সাথে ইন্টিগ্রেট করতে হয় সেটাও আমরা দেখবো। ওকে, বোঝাতে পারলাম? চলুন তাহলে আজকের এই পর্যন্তই আমাদের রিক্যাপ। এর বাইরেও অনেক কথা হয়েছিল আগের দিন, অনেক বাইরের বিষয় নিয়ে কথা হয়েছিল, সেগুলো যদি জানতে হয় রেকর্ডিংটা আপনাদের দেখতে হবে। চলুন তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল বেসিক অ্যানালজি, যেটা আমি বললাম, বেসিক অ্যানালজি বলতে কি কি আমরা করবো এই কোর্সের ভেতরে। প্রথমে বলেছি দেখুন, রিয়াক্ট জেএস, আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট এর মধ্যে রাখিনি, কারণ ওটা আমরা জানি আমাদের করতে হবে। বাদ বাকি আমরা কি কি করবো, একটা হচ্ছে রিয়াক্ট জেএস, যেমন আমরা HTML ইউজ করি রিয়াক্ট সেইভাবেই ইউজ করব। তারপরে আসছে টেলউইন্ড CSS, নাম শুনলাম এখনই, CSS এর জন্য এটাকে ইউজ করব। নোড জেএস, নোড জেএস হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, নামগুলো এখন মনে রাখার দরকার নেই। নোড জেএসটাকে আমরা ইউজ করবো ব্যাকএন্ডের জন্য, অর্থাৎ ব্যাকএন্ড বানানোর জন্য নোড জেএস আমরা ইউজ করব। তারপরে আসছে এক্সপ্রেস জেএস, এটাকেও ইউজ করবো ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য অথবা API বানানোর জন্য। ঠিক আছে, সেগুলো এখনই মাথায় রাখার দরকার নেই, পরবর্তীতে সব কিছু এক এক করে বলবো। নেক্সট আমাদের মঙ্গোডিবি, ডিবি মানে ডেটাবেস। ঠিক আছে, এখানে যে ডেটাবেসটা আপনাদের বললাম, কই এই যে গোদামঘর, এই যে গোদামঘরটা আমরা কি ইউজ করব মনে রাখবেন, আমরা ইউজ করবো মঙ্গোডিবি। ঠিক আছে, সেটা আমাদের কি জন্য, ডেটাবেসের জন্য, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। ওকে, এবার মঙ্গোডিবি কেন ইউজ করব, কি জন্য ইউজ করব, যখন আমরা ইউজ করব তখন আপনারা বুঝতে পারবেন যে কেন ওটাকে বেশি ইউজ করা হচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে আজকের কোড মানে আজকের ক্লাসটা এবার স্টার্ট করি। ফার্স্ট অফ অল এত কিছু তো আমরা শিখবো, কিন্তু সবার আগে আমাদের লাগবে কি, HTMLটা আমাদের লাগবে, কারণ ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে আমাদের গুটি গুটি পায়ে কিন্তু এগোতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের পার করতে হবে। প্রথম লেভেল আপনাদের সেটা হচ্ছে HTML, একদম প্রথম লেভেল যেটা, সেটা হচ্ছে আপনাদের HTML। এখান থেকে আমরা HTML এর জার্নি আবার স্টার্ট করছি। আবার কেন বলছি, কারণ এখানে নতুন জিনিস অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা আমি এখনই দেখাবো না, কেউ যদি আমার ফ্রি ক্লাস থেকে কিছু শিখে থাকেন তাকে একটুখানি আগে আসতে বলবো, এসে আমাকে যদি কেউ বোঝাতে পারেন HTML এর ফুল ফর্ম কি এবং কেন তাকে HTML বলা হয়, কেউ যদি আমাকে একটুখানি বলেন। এনিবডি? সাবেরা ম্যাম হাত তুলেছেন, বলুন ম্যাম। সাবেরা ম্যাম আছেন? ইয়েস স্যার, বলবো? হ্যাঁ বলুন, অবশ্যই। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML এর ফুল ফর্ম। একদম এটা হাইপার টেক্সট বলা হয় কারণ মানে আমরা ওয়েব ব্রাউজারে অনেক সময় এক ধরনের টেক্সট দেখি, যেটা যদি আমরা ক্লিক করি সেটা অন্য পেজে চলে যায়। মানে এই যে কনসেপ্টটা, এটাকে হাইপার টেক্সট বলা হয়। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লজিক বিল্ড করতে পারি, কিন্তু এখানে আমরা লজিক বিল্ড করতে পারি না, শুধু স্ট্রাকচার করতে পারি, তার জন্য এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যতটুকু খুব স্যার সুন্দর। আমি জানি, বাকি আমি জানি না। না না, যেটুকু বলেছেন একদম কারেক্ট। ঠিক আছে, এবার হাইপার টেক্সট যা আপনি যে বললেন, ওটা হচ্ছে আপনি যেটা বললেন ওটা হচ্ছে হাইপার লিঙ্কে চলে গেছেন আপনি। ঠিক আছে, আপনি হাইপার টেক্সট বলতে ওটা বলা হয় মানে মানে কোন একটা স্পেসিফিক কন্টেন্ট, মানে কিরকম বলুন তো, টেক্সটই থাকবে, তার মধ্যে অনেক রকম নতুন নতুন জিনিসপত্র, যেমন ইমেজ, তারপরে আমাদের যে লিঙ্ক আপনি বললেন, তারপরে আরও প্যারাগ্রাফ ওইসব জিনিসপত্র। ঠিক আছে, সেই কারণেই কিন্তু হাইপার টেক্সট। তারপরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন একদম 100-এ 100, কোনো অসুবিধা নেই। এনিবডি এলস? সুপ্রকাশবাবু হাত তুলেছেন, বলুন। হ্যাঁ স্যার, সালমান তো বললোই যে এইটা পুরো হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং একদম এইচটিএমএল আমরা মূলত ব্যবহার করি বিভিন্ন রকম মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট মানে ডিজাইন করতে, হুম বিভিন্ন মধ্যে ডিজাইন করতে, এবং এছাড়াও বিভিন্ন রকম মানে ট্যাগের দ্বারা বিভিন্ন রকম ডিজাইন, যেমন টেবিলের ডিজাইন করতে বা চার্ট টাটকে ডিজাইন করতে, বা হচ্ছে কি আর কি বলবো, মানে বিভিন্ন মানে যেটা আমার চোখের সামনে ফুটে উঠবে এরকম মানে শৌখিন একটা জিনিসকে আমরা ফুটিয়ে তোলার জন্য এইচটিএমএল ইউজ করি প্রধানত। একদম খুবই সুন্দর, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে সেটা ইউজ করি। ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমরা HTMLটা ইউজ করি। ঠিক আছে, খুবই সুন্দর। আমাদের নেক্সট আছেন বিশ্বরতিবাবু। বিশ্বরতিবাবু বলুন। হ্যাঁ স্যার, সবাই তো বলেই দিয়েছে, বেশি কিছু বলার নেই। মানে এটা দিয়ে মেন যা স্ট্রাকচার বানাতে পারি ওয়েবসাইটে, ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিন্স কোনো লজিক বিল্ডিং হবে না এর মধ্যে, যা স্ট্রাকচারটা আমরা ওটা দিয়ে বানাতে পারবো। একদম খুবই সুন্দর, যেটা তিনজনই বলেছেন। Markup language। সাবেরা ম্যামেরটা সব থেকে ক্লোজ ছিল, সব থেকে সবাই ঠিকই বলেছেন, একদম কারেক্ট। তো উনি যেটা বলেছেন একদম ক্লোজ, অর্থাৎ হাইপার টেক্সট, অর্থাৎ যে হাইপার লিঙ্কের কনসেপ্ট সেখানে থাকে, অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে ন্যাভিগেট করা, সেটাও ঠিক। তারপরে তার মধ্যে নতুন নতুন অনেক জিনিসপত্র থাকবে, অর্থাৎ বিভিন্ন রকমের টেক্সট, মানে কীরকম, ধরুন কোনো একটা কালার থাকবে, তার মধ্যে নতুন নতুন জিনিসপত্র, ইমেজ ফিমেজ, এইসব জিনিসপত্র একসঙ্গে কিন্তু এই হাইপার টেক্সটের কনসেপ্টে থাকে। তারপরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা সবাই বললেন, তিনজনই বলেছেন ঠিক।
মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে স্ট্রাকচার তৈরি করার জন্য ইউজ করা হয়। মার্কআপ ল্যাঙ্গুয়েজ ML, HTML, সে HTML এর ML মানে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার ফ্রি ক্লাসে আমি সেটা খুব ভালো করে এক্সপ্লেন করেছিলাম কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। কারণ HTML দিয়ে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারি না। জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, কারণ সেখানে আমরা লজিক বিল্ডিংটা করি। কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজে কিন্তু লজিক বিল্ডিং করা হয় না, সেখানে জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করা হয়। HTML যেমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আপনারা চিনতে পাচ্ছেন, সেরকমই কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে readme.md বলে, অর্থাৎ মার্ক ডাউন বলে এক ধরনের ল্যাঙ্গুয়েজ হয় .md। সেই মার্ক ডাউনও কিন্তু সেম, মানে সেটা পরবর্তীতে গিটহাবের কনসেপ্টে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ? কারণ সেটা দিয়ে আমরা কোনো লজিক বিল্ডিং করি না, ওটাকে জাস্ট আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য ইউজ করি। সেটাই কিন্তু এখানে লেখা আছে, ভালো করে একবার পড়ে নিই। ইংলিশেও লেখা আছে, বাংলায়ও লেখা আছে। কি লেখা আছে? HTML অথবা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজড টু ক্রিয়েট অ্যান্ড স্ট্রাকচার কন্টেন্ট অন দ্য ওয়েব। কি লেখা আছে? বাংলায় পড়ি। HTML হলো ওয়েব কন্টেন্ট তৈরি এবং গঠনের জন্য ব্যবহৃত করা সবথেকে স্ট্যান্ডার্ড ভাষা, অর্থাৎ HTML ছাড়া ওয়েবসাইট তৈরি হতে পারে না। সিম্পল অ্যান্ড বলতে পারেন যে এটাই সত্যি, HTML ছাড়া ওয়েবসাইট তৈরি হতে পারে না। যত রকম টুল, যত রকম জিনিসপত্র আপনারা আজ পর্যন্ত ইউজ করেছেন, সব কিছু কিন্তু HTML এ গিয়েই শেষ হয়। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, সেটা কিসে কনভার্ট হচ্ছে? HTML এ। সেটাই কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা ছাড়া, HTML ছাড়া ওয়েবসাইট তৈরি হতে পারে না। কারণ ব্রাউজার HTML-কেই অ্যাজ আ কন্টেন্ট দেখতে পায়। অর্থাৎ ব্রাউজার আপনারা, আমি যখন জাভাস্ক্রিপ্ট পড়াচ্ছিলাম তখন হয়তো অনেকে অনেক কিছু, ওই কনসোলে যাওয়ার সময় অনেকে এলিমেন্টসের পেজে গিয়ে অনেক রকম বলছিলেন যে স্যার এখানে HTML-টা কি, কেন ইউজ করছি, এই জিনিসপত্রগুলো। তো ব্রাউজার কিন্তু আমাদের যে HTML-টা থাকে সেটাকে কিন্তু কনভার্ট করে এরকম যে ডিজাইনে, সেটাকে। এবার ডিজাইনের যে বলতে পারেন স্টাইলিং আমরা কী দিয়ে করি? CSS দিয়ে করি। তো এই কমপ্লিট প্যাকেজটাই হলো আমাদের যে HTML থেকে ওয়েবসাইটে কনভার্জন হচ্ছে, এটাই কিন্তু ব্রাউজার করে। ঠিক আছে, সেই কারণে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML ছাড়া ওয়েবসাইট বানানো পসিবল নয়, কারণ ব্রাউজার HTML ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে, তারপরে কি লেখা আছে? ইট ডিফাইন্স দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজেস ইউজিং এলিমেন্টস লাইক হেডিংস, প্যারাগ্রাফ, ইমেজেস, লিঙ্কস অ্যান্ড ফর্মস। মানে ওয়েবসাইটের যে, মানে কোন কোন জিনিসপত্রগুলো দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি? হেডিং, প্যারাগ্রাফ, ইমেজেস অর্থাৎ ছবি, লিঙ্কস যেটা হাইপার লিঙ্ক বললেন সাবেরা ম্যাম, তারপরে ফর্মস, এই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে গঠন করে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে তৈরি করে। সেই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে। অন্ধের মতো কেউ মুখস্থ করবেন না, জাস্ট বুঝে নিন যে কেন HTML ইউজ করা হয়, সেটা দিয়ে আমরা কি কি করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করার জন্য আমি এখানে দিই। ঠিক আছে, যদি এই পর্যন্ত কোনো ইস্যু থাকে বলতে পারেন যে স্যার কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, একটুখানি বলুন। যদি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকে, যদি না থাকে একবার বলে দিন যে নেই স্যার, আমি তাহলে এগিয়ে যাই। নেই স্যার। নেই? নেই নেই sir। ওকে, কোনো অসুবিধা নেই, তাহলে লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল আমরা এখানে কি কি দেখব? এক হচ্ছে ট্যাগস, যেটা আমরা অলরেডি চিনি। কেউ কি আমাকে বলতে পারেন ট্যাগস আমরা কেন ইউজ করি? এনিবডি ভলেন্টিয়ার? কেউ একজন বলুন ট্যাগস আমরা কেন ইউজ করি? সুপ্রকাশ বাবু বলছেন, বলুন। কোনো কিছু নতুন স্যার ক্রিয়েট করার জন্য। আরেকবার বলুন, বুঝতে পারলাম না। কোনো কিছু স্যার একটা জিনিস ক্রিয়েট করার জন্য, যেমন টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ইউজ করবো, কিছু তৈরি করার জন্য একটা। বললেন, ভালো বললেন, ঠিক আছে। এনিবডি এলস? অন্য একজন ট্রাই করবেন, ট্যাক্স কেন বলি আমরা, কাকে বলি, যদি কেউ বলতে চান। ঠিক আছে, আমি বলি তাহলে। যখন আমরা ফ্রি ক্লাসটা করছিলাম তখন আমি একটা জিনিস আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটা পিরামিডের স্ট্রাকচার, মনে আছে? যে কিছু কিছু ছোট ছোট ব্লক তৈরি একসঙ্গে বসিয়ে আমরা একটা পিরামিড তৈরি করেছিলাম, মনে আছে কি? ইয়েস স্যার। সাবেরা ম্যাম মনে আছে? এনিবডি এলস মনে আছে সেটা? নাহলে আমি দেখাবো। মনে আছে স্যার। মনে আছে? বাকিদের যদি মনে না থাকে আমি তাদের জন্য একটুখানি দেখাই সেটা, তাহলে ওখানে ভালো করে এক্সপ্লেন করা আছে, আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে ট্যাগের অ্যাকচুয়ালি এক্সাম্পলটা দেওয়া নেই। ঠিক আছে, আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে জাস্ট এ সেকেন্ড, কোথায় আছে আমার প্রেজেন্টেশন? এই যে আপনাদের ফ্রি ক্লাসের প্রেজেন্টেশন, যেটা এখান থেকে একবার এগিয়ে যাওয়া যাক আমাদের ট্যাগের ভেতর। কই, এই যে এটা হচ্ছে আমাদের ট্যাগ। এই যে যদি পুরোটাকে আমরা একটা ওয়েবসাইট বলি, যারা ক্লাসটা করেছিলেন এখন বুঝতে পারবেন, যদি পুরোটাকে আমরা একটা ওয়েবসাইট বলি, তো এই ইন্ডিভিজুয়াল যে ছোট ছোট ব্লক আমাদের রয়েছে, অর্থাৎ এই পুরো পিরামিডটাকে তৈরি করতে
ছোট ছোট ব্লকের ইউজ করা হয়েছে, এই যে এক একটা ট্যাগ। এই ছোট ছোট ব্লকগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এক একটা ট্যাগ, অর্থাৎ একটা পুরো ওয়েবসাইটের স্ট্রাকচার বানাতে আমাদের কিন্তু এরকম ছোট ছোট ট্যাগগুলোকে একসঙ্গে জুড়ে জুড়ে আমাদের একটা ওয়েবসাইট বানাতে হয়। এবার মনে পড়েছে? এবার বলুন দেখি, মনে পড়েছে কি? একটুখানি কমিউনিকেট করতে হবে কিন্তু। স্বাগতম মনে পড়ে গেছে, শঙ্করবাবু মনে পড়ে গেছে, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের ট্যাগ, যেটা আমরা অলরেডি ইউজ করে এসেছি। এবার এখানে নতুন কি কি ট্যাগ আমরা দেখবো, চলুন সেটা দেখি। আমাদের ক্যানভাটাকে অফ করে দিই, আমাদের লাগবে না। নতুন দেখবো ফর্মস, আমরা অলরেডি দেখেছি, ফর্ম ভ্যালিডেশনটা আমরা দেখবো আর একটুখানি। তারপরে ইনলাইন ভার্সেস ব্লক লেভেল এলিমেন্ট দেখবো, ট্যাগ তো আমরা দেখবোই দেখবো। তারপরে আছে আমাদের মিডিয়া, মানে কি, যেটা আমরা ইউজ বলেছিলাম যে যখন অফার দেওয়া হচ্ছিল তখন একটা জিনিস বলেছিলাম আপনাদের, ভিডিও অডিও কিভাবে ইউজ করা হয়, তার মধ্যে আমাদের ইমেজও পড়ে, অর্থাৎ ইমেজ ট্যাগটাকে কিন্তু মিডিয়ার মধ্যেই ধরা হয়, কিন্তু সেটা আমরা অলরেডি ইউজ করেছি। পরবর্তীতে কি আমরা দেখবো সেটা হচ্ছে এই মিডিয়ার মধ্যে পড়েছে কি কি, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ এবং আই ফ্রেম, ঠিক আছে? এইগুলো কিন্তু এই মিডিয়ার মধ্যে দেওয়া হয়েছে। তারপরে আমাদের ট্যাগের আন্ডারে কি কি দেখবো চলুন দেখি। ফার্স্টে আমাদের লাগবে HTML ট্যাগস। প্রথম ট্যাগের মধ্যে আমাদের যে ওল্ড ট্যাগসগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা অলরেডি ইউজ করেছি, ঠিক আছে? যে ট্যাগগুলো অলরেডি আমরা ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে, ওল্ড ট্যাগস। এর মধ্যে কোন কোনগুলো আমাদের নতুন লাগছে একটু দেখে বলুন তো, কোনো কিছু কি নতুন আছে ওল্ড ট্যাগসের মধ্যে? যদি নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, সব কিছু কিন্তু আমরা দেখবো এক এক করে। নতুন কিছু লাগলে বলতে পারেন যে স্যার আমার এটা করা নেই, আমি করবো এটা। এনিবডি? নতুন কিছুই লাগছে না, সব কিছুই কি চেনা চেনা? ইমরাজবাবু বলছেন না স্যার, তার মানে ওনার কিছু প্রবলেম আছে, অসুবিধা নেই, ঠিক আছে, সব কিছুই আমরা দেখবো। নিউ ট্যাগগুলো, হ্যাঁ নিউ ট্যাগগুলো তো নতুনই, অবশ্যই অবভিয়াসলি নতুন, সেই কারণে জিজ্ঞেস করছি। নতুন ট্যাগগুলো তো আমরা অলরেডি দেখবো, কিন্তু যেগুলো আমরা দেখে রেখেছি তার মধ্যে নতুন কি কি আছে। কমিউনিকেট করতে হলে আমি বলছি ভয় পাওয়ার দরকার নেই, মাইক খুলে বিন্দাস কথা বলুন, কোনো চিন্তা নেই এখানে। বলছি আপনাকে স্যার বলুন যে HTML এর ট্যাগ কি এই কয়েকটাই? না না, আরও ট্যাগ আছে, কিন্তু এই কয়েকটা শিখলে আপনার বাদ বাকিগুলো আর লাগবে না, মানে অন্য ট্যাগগুলো আপনারা দরকার পড়বে না, আচ্ছা, ঠিক আছে? অনেক রকম ট্যাগ হয়, সব কটার কাজ আলাদা আলাদা হয়, কিন্তু এই ট্যাগগুলোই মেনলি আপনি ওয়েবসাইটে ইউজ করবেন, সেই কারণে এই কটা রাখা হয়েছে। এবার আপনারা যখন ইউজ করতে করতে আস্তে আস্তে বুঝবেন যে হ্যাঁ আমার এই ট্যাগের জন্য হয়তো নতুন কোনো একটা ট্যাগ থাকতে পারে, সেগুলোর জন্য আমি আছি তার জন্য, যদি অসুবিধা হয় আমাকে বলবেন। এর বাইরে কোনো ট্যাগ আপনার লাগবে না, এটা আমার গ্যারান্টি। এখানে নতুন দুটো ট্যাগ আপনারা দেখবেন, সেই দুটো এখানে অ্যাড করা নেই, সেটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে যে কটা আছে সেই কটা। টেবিলটা আমরা এখানে রাখবো, টেবিলটা আমরা দেখবো এখানে, ঠিক আছে? সেটা হচ্ছে নতুন ট্যাগের মধ্যেই রাখবো সেটাকে, ডোন্ট ওয়ারি। তো সেই জিনিসগুলোর বাইরে আপনার যদি কোনোদিন কোনো দরকার পড়ে, লাগে না, প্রথম কথা বলছি লাগে না, এর বাইরে আমি এতদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট করছি, আমার লাগেনি, ঠিক আছে? এবার এর মধ্যে আমরা যদি শুভঙ্করবাবু একদম ঠিক কথা বলেছেন, আই ফ্রেমটা কিন্তু লাগবে, আই ফ্রেমটা আছেও এর মধ্যে, মিডিয়ার মধ্যেই রেখেছি ওটাকে, ঠিক আছে? সব জিনিসপত্র কিন্তু এর মধ্যেই আছে। ফার্স্ট অফ অল এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগস। কি লেখা আছে? টেক্সট ফরম্যাটিং ট্যাগস। এর মধ্যে এই ট্যাগগুলোকে আমরা একটুখানি ঝালাই করব। ফার্স্ট অফ অল আমাদের এর পরের সেকশনে আছে টেক্সট ফরম্যাটিং ট্যাগস, সেটাকে আমরা একটুখানি ফার্স্টে দেখব, ঠিক আছে? তার মধ্যে কি কি আছে? বোল্ড টেক্সট, অর্থাৎ কোনো টেক্সটকে বোল্ড করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি। আর একটা আছে স্ট্রং, অর্থাৎ দুটোই সেম কাজ করে, অর্থাৎ দুটোকেই আমরা বোল্ড করতে কাজে লাগাই, কিন্তু দুটোর ডিফারেন্স একটা জায়গায় আছে, সেটা পরবর্তীতে বলবো। তারপরে আছে ইটালিক, অর্থাৎ কোনো মানে এরকম টেক্সট কাট করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেটাকে বলা হয় আই ট্যাগ। তারপরে আছে এমফাসাইজ ট্যাগ, কেন ইউজ করি সেটা বলবো। স্মল ট্যাগ, অর্থাৎ ছোট করার জন্য কোনো টেক্সটকে স্মল ট্যাগ ইউজ করা হয়। স্ট্রাইক ট্যাগ ইউজ করলে স্ট্রাইক ট্যাগের ভেতরে যা লিখবেন সেটা এরকম মাঝখান দিয়ে দাগ টানা হয়ে যাবে। তারপরে সুপারস্ক্রিপ্ট, তারপরে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? E6 ট্যাগ স্যার স্ট্রং, E6 বলে কোনো ট্যাগ আছে নাকি? E6 কে বললেন একটুখানি দেখি, রাহুল দেববাবু বলুন একটুখানি, আমি বুঝতে পারলাম না স্যার, একবার মাইক খুলতে পারেন, অসুবিধা নেই। স্ট্রং ট্যাগটা স্যার, আচ্ছা স্ট্রং ট্যাগটা E6 মানে কি স্যার, বুঝলাম না, E6টা বুঝলাম না স্যার। E6 কোনো ট্যাগ তো নেই আমার যত জানা, E6 ট্যাগ নেই তো, নোপ। রাহুলবাবু একটুখানি কমিউনিকেট করলে ভালো হয়, আমি বুঝতে পারছি না আপনার কথা, কমিউনিকেশন না করলে আমি বুঝতে পারবো না, অন্যরাও কিন্তু বুঝতে পারবে না।
স্যার HTML এর লেটেস্ট ভার্সন ওটাই বলতে চাইছিলাম স্যার। লেটেস্ট ভার্সন, আচ্ছা ওটা তো জাভাস্ক্রিপ্টে, ES6 ওটা জাভাস্ক্রিপ্টে স্যার। ও স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, ES6 আপনার ওটা E6 না, ওটা ES6 হবে, ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্ট অফ অল চলুন পুরোনো ট্যাগগুলো একটুখানি ঝালাই করে নিই। এটা আমি করবো, আপনাদেরও করাবো। তো সেগুলো একবার প্রথম থেকে একবার ঝালাই করে নিই যে এইচ ট্যাগ কী করে, পি ট্যাগ কী করে, অ্যাঙ্কার ট্যাগ কী করে, বাটন, ইমেজ, ইনপুট, ফর্ম, টেবিল, এই সমস্ত জিনিসপত্র। ঠিক আছে, টেবিলে গিয়ে আপনারা একটুখানি মজা পাবেন, চলুন দেখি। ফার্স্ট অফ অল আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি, জাস্ট আ সেকেন্ড। ভিএস কোড, হ্যাঁ ভিএস কোড, ওকে। এখান থেকে আমি আপনাদের জন্য একটা ফোল্ডার ওপেন করছি। ফোল্ডার ওপেন করা আশা করি কারো শেখাতে হবে না, যদি কারো শেখাতে হয় বলতে পারেন কিন্তু এখনো। ভিএস কোডে ফোল্ডার কারো ওপেন করা শেখাতে হবে, কি করে ফোল্ডার ওপেন করি, এনিবডি হ্যান্ড রেজ করুন। কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে ফোল্ডার ওপেন করি একজন বললেন, আপনি তো স্যার নতুন, আপনি তো আগের ক্লাসগুলো করেননি, আপনার অবশ্যই প্রবলেম হবে, অসুবিধা নেই। দেবাশিস বাবু বলেছেন, ওকে, কিভাবে আমরা ফোল্ডারটা ওপেন করি সেটা দেখাই। তো ভিজুয়াল স্টুডিও কোড আশা করি সবার ডাউনলোড করা আছে কিনা সেটা একবার বলুন, হ্যান্ড রেজ করুন যাদের যাদের ডাউনলোড করা আছে। ভিএস কোড যাদের যাদের ডাউনলোড করা আছে একটুখানি হ্যান্ড রেজ করবেন প্লিজ। আছেন কতজন? 21 জন, মানে আমাকে বাদ দিয়ে 2 জন বাদ দিয়ে 19 জন, ওকে। ভিএস কোড কাদের কাদের ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে একটুখানি হ্যান্ড রেজ করুন, আমি গুনি, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ভিএস কোড কাদের কাদের ডাউনলোড এবং ইনস্টল করা আছে? মাত্র 12 জনের, বাদ বাকিদের নেই। 14 জন, ওকে, বাদ বাকিরা 19 জন। আমাদের 19 জন আছেন, তাদের মধ্যে 14 জনের হয়তো ইনস্টল করা আছে ডাউনলোড করে। এবার আপনাদের বলি, যাদের নেই তাদের জন্য একটুখানি দেখিয়ে দিই ভিজুয়াল স্টুডিও কোড আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে। ঠিক আছে, প্রসেনজিৎ বাবু বলছেন, বলুন। স্যার আমি গাড়ি চালাচ্ছি ওই জন্য না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, বাড়ি গিয়ে ক্লাস করুন, চিন্তা নেই, আস্তে আস্তে গাড়ি চালান আগে। ওকে, যাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা নেই তাদের জন্য দেখাচ্ছি। ফার্স্ট অফ অল গুগলে যাবেন, গুগলে অথবা এখান থেকেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। গুগলে গিয়ে সার্চ করবেন, সব থেকে সহজ সার্চ হচ্ছে ইনস্টল কোড। এইভাবে কি লিখবো? ইনস্টল কোড, CODE কোড লেখার পরে ডাউনলোডের লিঙ্ক দেখুন চলে এসছে, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, ম্যাক, লিনাক্স, উইন্ডোজ। আপনারা আশা করি নিজেদের অপারেটিং সিস্টেমটা চেনেন যে কোন অপারেটিং সিস্টেমে আপনারা কাজ করছেন। ঠিক আছে, আশা করি উইন্ডোজই আছে, যদি কারো ম্যাক থাকে অথবা লিনাক্স থাকে আমাকে বলতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে কোনটার জন্য আপনার ডাউনলোডার পাবেন। ঠিক আছে, তো এখানে কি কি আছে? উইন্ডোজের জন্য আছে, পেয়ে যাবেন এখান থেকে। লিনাক্সের জন্য আছে, যাদের ডেবিয়ান অথবা উবুন্টু প্যাকেজ আছে তাদের .deb লিখতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম ওইটা কোনটা করবো, আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম উবুন্টুর জন্য। উবুন্টুর জন্য এই তো এখান থেকে DB, .deb। 2.0 তো আছে, কোনটা আছে আপনার? উবুন্টু তো আছে, উবুন্টু না না, কোন ভার্সন কত? বা 2.0 মনে হচ্ছে, হ্যাঁ 2.0। 20.0 তাই তো? হ্যাঁ, আচ্ছা 20.0, অসুবিধা নেই, এখান থেকেই পেয়ে যাবেন। এই ডেবিয়ান উবুন্টু ডাউনলোড করবেন, এখান থেকে ইনস্টলার পেয়ে যাবেন। ওটাই জিজ্ঞাসা করতে আপনি বললেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে ম্যাকের জন্য, আমার যেহেতু ম্যাক, আমি এখান থেকে ইন্টারনেট ক্লিক করে ডাউনলোড করেছিলাম। যাদের উইন্ডোজ আছে এখানে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন এখানে একবার ডাউনলোডার এখনই চলে আসবে, এই যে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। যেই ডাউনলোড শেষ হয়ে যাবে, আমি সবাইকে রেকমেন্ড করব একটুখানি হল্ড করে যাবেন, অর্থাৎ ইনস্টল করার টাইমে যে ইনস্টলারটা আপনাদের আসে, সেই ইনস্টলেশনের ভিডিওটা আমি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, ইনস্টলারটা আসার পরে ওখানে কিছু কিছু জিনিস আমাদের চেক করতে হয়, অর্থাৎ বক্স চেক করতে হয়। যেভাবে আমরা কোনো টিক মারি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, সেরকম কিন্তু ইনস্টলারের ভেতরে কিছু কিছু চেক বক্স থাকে আমাদের, সেটাকে আমাদের চেক করতে হয়। সেগুলো আমি একবার গুগলে গিয়ে দেখাবো। যখন আপনাদের ওই পেজটা আসবে, যাদের নেই তাদের বলবো VS কোড ইনস্টলেশন চেক বক্সেস। টাইপিং করতে পারছি না একদম, যাই হোক, ইমেজে যাব। এই যে যখন আপনারা ইনস্টল করতে করতে এই পেজটায় চলে আসবেন, উইন্ডোজের ক্ষেত্রে বলছি, যখন ইনস্টল করতে করতে আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে, এখানে এসে যে কটা চেকবক্স আছে, প্রথমটা না চেক করলেও পরের 4টেকে চেক করে রাখবেন। কি বললাম? এই পেজটা যখন আপনাদের ইনস্টল করতে করতে আসবে, এটাকেই অ্যাকচুয়ালি মাইন্ড রাখবেন। যখন এই পেজটা আপনাদের সামনে আসবে, এই 4টে চেকবক্সকে চেক করবেন, ওপরেটা না করলে হয়, এটা অপশনাল। বুঝতে পেরেছি? যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন যে কেন করব, কি জন্য করবো স্যার, বলুন এখনই। এনিবডি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এটা কেন করব? কারণ যখন আপনারা উইন্ডোজে ইনস্টল করবেন, তখন আপনাদের যখন কোনো ফোল্ডার ওপেন করতে হবে, ঠিক আছে, কোনো একটা ধরুন ভিজুয়াল স্টুডিও করে কোনো ফোল্ডার ওপেন করবেন, তখন সিম্পলি দিস পিসি থাকে তো আপনাদের, দিস পিসিতে চলে যাবেন। আমার ক্ষেত্রে ফাইন্ডার হবে এটা।
তো দিস পিসিতে গিয়ে যে ফোল্ডারে আপনি ভিজুয়াল স্টুডিও কোড ধরুন ওপেন করতে চান, এই টু ডু লিস্টের মধ্যে ধরুন ভিজুয়াল স্টুডিও কোডকে আপনি ওপেন করতে চান, আমি কি করি, আমি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে, ঠিক আছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে রাইট ক্লিক করে, যেই আপনারা এখানে রাইট ক্লিক করার পরে যে মেনুটা আসে, যদি উইন্ডোজ 11 হয় আপনাদের, তাহলে নিচে একটা অপশান দেখাবে শো মোর অপশানস বলে এরকম, সেখানে ক্লিক করলে ওপেন উইথ কোড বলে একটা জিনিস চলে আসে, ঠিক আছে। ওপেন উইথ কোড আসলে ওখানে ক্লিক করবেন, সেই ফোল্ডারটাই ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে ওপেন হয়ে যাবে। সেই কারণে এই 4টে চেকবক্স আমাদের দেখুন এখানে লেখাই আছে। প্রথমে কি লেখা আছে, অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, অর্থাৎ এই ওপেন উইথ কোডের ফাংশনটা পাওয়ার জন্যই আমাদের এটাকে চেক করতে হয়, বুঝতে পারলাম। সেই কারণে এই ঠিক আছে স্যার। ওকে, এই 4টে চেকবক্সকে কিন্তু ওই জন্য চেক করে রাখবেন, ম্যান্ডেটরি, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হওয়ার পরে যদি আপনাকে লঞ্চ করতে বলে এখান থেকে একবার লঞ্চ করে দেবেন, লঞ্চ করলে আপনাদের এই জিনিসটা সামনে চলে আসবে। এখানে হয়তো এখনই এটা এক সেকেন্ড ওয়েলকাম পেজটা একবার দেখাই, কোথায় ওয়েলকাম পেজ আমাদের, এখান থেকে সার্চ করি, জাস্ট এ সেকেন্ড, কমান্ড শিফট পি, ওয়েলকাম, এই পেজটা আপনাদের সামনে আসবে, ঠিক আছে। এখান থেকে হয়তো অনেক রকম জিনিসপত্র আপনাদের সিলেক্ট করতে বলবে, যে থিম সিলেক্ট করো, এই সিলেক্ট করো, ওই সিলেক্ট করো, কোনো দিকে যাবেন না, এটাকে জাস্ট এইভাবে কেটে দিতে পারেন, ঠিক আছে, কেটে দিলে ওটা চলে যাবে। এবার এর মধ্যে আপনাদের কাজ হচ্ছে একটা ফোল্ডার ওপেন করা, এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনাদের একটা ফোল্ডার ওপেন করতে হবে। দেখুন এখানে এই বাটনটায় ক্লিক করলে, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, এই বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ভিজুয়াল স্টুডিও কোডের একটা, বলতে পারেন যে একটা ওপেন ফোল্ডার বলে এরকম করে দেখাবে, এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নিজেদের ফাইল এক্সপ্লোরার খুলে যাবে, যেখান থেকে আপনারা ফোল্ডারটাকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ব্রাউজ করুন কোন জায়গায় আপনারা যাবেন, কোন ফোল্ডারের ভিতরে গিয়ে এটাকে ওপেন করতে চাইছেন, সেখানে গিয়ে জাস্ট ওপেন করে দেবেন অথবা সিলেক্ট ফোল্ডার করে দেবেন উইন্ডোজের ক্ষেত্রে, ঠিক আছে। করার পরে আপনাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদের জন্য পেইড ক্লাস এটা, সেই কারণে আমি নতুন একটা ফোল্ডার বানাতে চাই। তো আমি কোন জায়গায় বানাবো, ধরুন ডকুমেন্টসের মধ্যে, এটা আমার পার্সোনাল চয়েস, আপনারা নিজেদের মতো করে যে কোনো জায়গায় ফোল্ডারটা বানান, কোনো অসুবিধা নেই। তো আমি এখান থেকে নতুন একটা আপনাদের জন্য ফোল্ডার ক্রিয়েট করি, জাস্ট এ সেকেন্ড, নিউ ফোল্ডার, কি লেখা যায়, অ্যাডভান্স, অথবা হ্যাঁ অ্যাডভান্স লিখি, অ্যাডভান্স ওয়েব ডেভ 2, যেহেতু আমাদের অলরেডি একটা ক্লাস হয়। তো এই ফোল্ডারটা আমি ওপেন করছি, এখানে ওপেন হয়ে গেল, ওপেন। এখানে গিয়ে আপনারা কোডটা করুন এবার বিন্দাস, এখানে গিয়ে HTML CSS জাভাস্ক্রিপ্ট যা খুশি এখানে করতে পারেন। আমি এটাকে জাস্ট সেপারেটলি একটা ফোল্ডারে ওপেন করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে HTML এর কোড করা। তো HTML এর কোড করার জন্য যারা জানেন অলরেডি, প্রথম স্টেপ কি আমাদের, যদি কেউ বলেন একটুখানি, এনিবডি? ইয়াশবাবু আজকে একটু চুপচাপ লাগছেন, কি হয়েছে স্যার আপনার? ফাইল ওপেন করতে ফার্স্ট, একদম কারেক্ট। ফার্স্টে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নতুন একটা ফাইল বানাতে হবে, যার মধ্যে গিয়ে আমরা কোডটাকে করবো অ্যাকচুয়ালি। কোডের কিন্তু ওইগুলো এক একটা ফাইল, অর্থাৎ যেমন আমরা ছবি দেখার জন্য একটা .png .jpg এরকম একটা ছোট্ট একটা ফাইল থাকে, সেরকমই কিন্তু কোডেরও কিন্তু সেম ফাইল থাকে। ফাইল মানে ফাইল বলতে প্রত্যেক কোডের কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ফাইলের পাথ নেম, মানে সরি এক্সটেনশন নেম থাকে। এক্সটেনশন নেম কথাটা শুনে নতুন লাগতে পারে, মানে কি আমি একবার বলে দিই। আমরা যে HTML করার টাইমে এই যে index.html লিখছিলাম, index.html লিখেছিলাম, মনে আছে আশা করি। সেই index.html এর এই যে পরের যে .html, এটাকে বলা হয় এক্সটেনশন। এটাকে কি বলা হয়, ফাইল এক্সটেনশন, টু বি কারেক্ট এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন, ঠিক আছে। কি বলা হয়, ফাইল এক্সটেনশন। তো HTML এর মতো জাভাস্ক্রিপ্টের জন্য .js, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল এক্সটেনশন। CSS এর জন্য .css। এইগুলো যদি আপনি ঘেটে ফেলেন তাহলে কিন্তু কোড আপনার ঠিকঠাক করে রান করবে না, প্রথম থেকে বলছি। সেই কারণে এক্সটেনশনটা একবার ভালো করে খেয়াল রাখবেন, এক্সটেনশনটা আপনি কি লিখছেন, ঠিক আছে। তো আমাদের প্রথমে কি ফাইল লাগবে, আমাদের লাগবে index.html। কি লিখবো, index.html। index.html লেখার পরে আপনাদের সামনে এরকম একটা, দেখুন এখানে আমার 5 দেখাচ্ছে লেখাটা, কিন্তু আপনাদের জন্য আমি বলি কিরকম দেখাবে, যারা নতুন ইনস্টল করেছেন তাদের জন্য এরকম একটা চিহ্ন দেখাবে HTML এর পাশে, index.html এর পাশে এরকম একটা চিহ্ন দেখাবে। সেটার মানে কিন্তু আপনাদের ঠিকঠাকই ওটা কাজ করছে, কারণ আমার একটা থিম ইনস্টল করা, সেই কারণে আমার এরকম হচ্ছে, ঠিক আছে। আমি যদি ওটাকে অফ করে দিই, আপনারাও দেখবেন এখানে এই লোগোটাই দেখাচ্ছে, এরকম একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, মানে লেস দ্যান আর গ্রেটার দ্যান চিহ্ন যাকে বলে সহজ কথায়।
এবার আমাদের কি করতে হবে, অনেকে বললেন যে আমাদের এখানে গিয়ে একটা ডান্ডাগুলি বানাতে হবে। কি বানাতে হবে? ডান্ডাগুলি। মানে এইভাবে একটা ডান্ডাগুলি মানে এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা এন্টার প্রেস করব, আমাদের সামনে একটা HTML এর ফাঁকা টেমপ্লেট চলে আসবে। এটাকে বলা হয় এমেট অ্যাব্রিভিয়েশন। কি বলা হয়? এটাকে বয়লার প্লেটও বলতে পারেন, এমেট অ্যাব্রিভিয়েশনও বলতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোডের কথায়। এটাকে জাস্ট মনে রাখুন, এটা একটা বয়লার প্লেট। বয়লার প্লেট মানে হচ্ছে ভাবুন একটা ছোট্ট টেমপ্লেট, যেটা আমাদের ডেইলি যেহেতু লিখতে হয়, সেই কারণে এটা আমাদের কোডটাকে সহজ করে দেয়, বারবার আমাদের না লিখে, মানে আমরা যাতে বারবার না লেখা লাগে, সেই কারণেই এটাকে আমাদের ইউজ করতে হয়, বয়লার প্লেট। ঠিক আছে, কি করলাম? এক্সক্লেমেশন মার্ক অথবা বিস্ময়বোধক চিহ্ন যেটা আমাদের, সেটা আমরা নেব, এন্টার প্রেস করবো, আমাদের সামনে এরকম একটা বয়লার প্লেট কোড চলে আসবে। ঠিক আছে, লাইভ সার্ভার কার কার ইনস্টল নেই একটুখানি হাত তুলুন তো দেখি। আমি সবার হ্যান্ডটা ডাউন করি। লাইভ সার্ভার নামটা যদি নতুন লাগে একটুখানি হ্যান্ড রেজ করবেন, কার কার ইনস্টল নেই। লাইভ সার্ভার কার কার ইনস্টল নেই হ্যান্ড রেজ করুন একটুখানি প্লিজ। একজনের নেই, ওকে। বাকিদের আছে, মেনে নেব। ঠিক আছে, মেনে নিলাম, কোনো অসুবিধা বলছি স্যার, ওই যে এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে যে এন্টার করলেন, আপনার যে ওখানে এই ডগ টাইপ থেকে ফুল বডি এবং হেড সবকিছু এলো, হুম, আমার তো এলো না এখানে। আপনার আসেনি। আপনার ফাইলের নামটা দেখেছেন স্যার, index.html না কি আছে? হ্যাঁ, তাই তো করলাম, আপনি যেভাবে বললেন সেইভাবে করলাম আর কি। আপনার এক্সক্লেমেশন মার্ক অথবা বিস্ময়বোধক চিহ্ন নেওয়ার পরে আপনাকে এন্টার করতে হবে কিন্তু। হ্যাঁ, তাই করলাম তো। করার পরে আপনার আসছে না, তাই তো? আচ্ছা, ফোল্ডারটার নাম আপনি আমি সেকেন্ড ফোল্ডারটার নাম index.html দিয়েছি ঠিক, কিন্তু তার উপরে যেটা আপনার দেয়া আছে, এক সেকেন্ড একটু বড় করে নিই। হ্যাঁ, উপরে যেটা দেয়া আছে সেটা আপনি দিয়েছেন ও আচ্ছা, ওটাও index.html দিয়েছেন তাই না? না না, এটা ফোল্ডার না না, ওই এটা যে, তো এটা ফোল্ডার না স্যার, তাহলে এটাকে ভুল করবেন, এটা ওপেন এডিটর। এটা কিন্তু ডিফারেন্ট, আচ্ছা, আমাদের লাগবে এই পার্টটা। অ্যাডভান্স ওয়েব ডেভ 2 বলে যে ফোল্ডারটা বানিয়েছি, তার মধ্যে হ্যাঁ আমাদের index.html ফাইলটা আছে। হ্যাঁ, তাই তো দিলাম এটা আর সবকিছু ঠিকঠাক আছে, ইন্ডেক্স। তাই তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আপনার উইন্ডোজের ভার্সন কত স্যার বলুন আগে? ভার্সন 11 স্যার। 11, অসুবিধা নেই। হুম। তাহলে আমি বলবো, আপনার যদি এইটা না দেওয়ার পরে যদি এরকম কিছু, এই পেজটা আসছে আপনার, এটা দেওয়ার পরে এই দুটো, আমি এটাকে কেটে দিয়ে আবার করতে পারি কি? অবশ্যই আপনি আগেরটাকে মুছে দিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ index.html ফাইলটা এইভাবে ওপেন হয়েছে আপনার পাশে, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ওপেন হয়েছে তো। এবার হ্যাঁ আপনি এখানে গিয়ে যে ডান্ডাগুলির একটা চিহ্ন নিচ্ছেন, এরপরে কি এই দুটো সাজেশন হ্যাঁ আপনাকে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। এবার এখানে গিয়ে একবার ক্লিক করুন, এই প্রথমটায় একটা যে ডান্ডাগুলি আছে ওটা ক্লিক করুন। হ্যাঁ, তবুও সেটা এলো না ওই আহ, ও না স্যার, এসছে। এসছে? হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। ডান্ডাগুলি চিহ্ন হ্যাঁ, করার ঠিক পরে আছে। আমাদের সামনে একটা বয়লার প্লেট কোড আসবে, এটাকে বলা হয় বয়লার প্লেট কোড। ঠিক আছে, কেন বলি? কারণ এটা আমাদের বারবার লিখতে হয়, সেই কারণে এটা একবারেই আমরা করার জন্য এই ডান্ডাগুলির মেথডটা ইউজ করব। ঠিক আছে, যাদের অলরেডি জানা আছে বিষয়টা একটুখানি ধৈর্য ধরুন, কারণ অনেকের এখানে নতুন, তাদের জন্য একটুখানি বলতে হবে। ঠিক আছে, এবার বলি, যারা যারা নতুন, অর্থাৎ যারা ফ্রি ক্লাসে ছিলেন না অথবা করতে পারেননি, কোনো অসুবিধা নেই, তাদের জন্য বলবো নতুন একটা জিনিস আপনাদের ইনস্টল করতে হবে। সেটা কোথায় ইনস্টল করতে হবে? সেটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ইনস্টল করতে হবে। কোথা থেকে পাবো? আমরা যাব এই এক্সটেনশনসের ট্যাবে, অর্থাৎ এক্সপ্লোরার, সার্চ যেটা আমাদের আতস কাজ, তারপরে আমাদের সোর্স কন্ট্রোল, তারপরে আমাদের 4টে বক্স থাকবে আপনাদের এখানে। আমার এরকম একটা পাজল পিস দেখাচ্ছে, আপনাদের জন্য কিন্তু একটা 4টে বক্স থাকবে, মানে একটা বক্স বাইরে থাকবে, 3টে বক্স এক জায়গায় থাকবে, দেখা যাচ্ছে? একটুখানি বলুন দেখি। আমি দরকারে আমি থিমটা অফ করছি, এক সেকেন্ড। প্রবলেম হবে বুঝতেই পারছি। ফাইল আইকন থিম, এটা তো না, সরি। আমার এখান থেকে থিমটা আমি অফ করে দিচ্ছি আপনাদের জন্য, জাস্ট সেকেন্ড। ডিফল্ট, ওকে। এই জিনিসটা কি সবাই দেখতে পাচ্ছেন? এই যে এক্সটেনশনস লেখা আছে, যারা যারা ইনস্টল করেননি লাইভ সার্ভার, হ্যাঁ না একটুখানি বলতে হবে কিন্তু, নাহলে কিন্তু আমি এগোতে পারছি না। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো এই এক্সটেনশনসে একবার ক্লিক করবেন। ঠিক আছে, এক্সটেনশনসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছু জিনিসপত্র নতুন নতুন চলে আসবে। আমার এখানে সেম জিনিস আপনাদের আসবে না, কারণ আমি অনেক রকম এক্সটেনশন ইউজ করি প্রথম থেকে। ঠিক আছে, এখান থেকে আপনাদের দেখার কিছু দরকার নেই, এখান থেকে জাস্ট সার্চ দেখবেন, এখানে সার্চ এক্সটেনশনস ইন মার্কেট প্লেস, এইখানে গিয়ে লিখবেন লাইভ সার্ভার। কি লিখবো? লাইভ সার্ভার। ঠিক আছে,
লেখার পরে এখানে দেখুন লাইভ সার্ভার আমার চলে এসছে, এটাকে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমার এটাকে অলরেডি ইনস্টল করা আছে। দেখুন এখানে ডিসেবল আর আনইনস্টল দেখাচ্ছে, কারণ আমার অলরেডি ইনস্টল করা। যেমন আমরা প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করলে ইনস্টল হওয়ার পরে ওপেন আর আনইনস্টল বলে দুটো অপশান দেখায়, সেরকমই যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সেই কারণে ডিসেবল আর আনইনস্টল দুটো অপশান আমাকে দিচ্ছে। ঠিক আছে, তো যদি এই দুটো আপনাদের ইনস্টল বলে দেখায়, অর্থাৎ আপনাদের হয়তো এরকম থাকবে, জাস্ট আ সেকেন্ড, এখানে এই জিনিসটা যদি দেখায়, অর্থাৎ ইনস্টল বলে যদি লেখাটা আসে, তার মানে আপনাদের এটা ইনস্টল করতে হবে। আমি এটাকে আবার ক্লিক করলাম, এটা আবার ইনস্টল হয়ে যাবে। দেখুন এক সেকেন্ড, এই যে ইনস্টল হয়ে গেল, ডিসেবল এবার আনইনস্টল দেখাচ্ছে, মানে ইনস্টল হয়ে গেছে আমার। এইটুকু করার পরে আমাদের কাজ শেষ। এবার আমরা কোড করব, কোডের আউটপুটও দেখতে পারবো। কোথায় দেখব? এই যে কোডটা আমরা লিখলাম, কোড লেখার পরে আমরা দেখুন নিচে সবার একবার মাউসটা, আমার মাউসটা একবার খেয়াল করুন, এই যে বড় হয়ে গেছে মাউসটা, এই জায়গাটা একবার খেয়াল করবেন। এই যে নিচে, এই যে নিচে যে বারটা আছে, এখানে দেখুন গো লাইভ বলে লেখাটা থাকবে, এটাই ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে। আমার ওটা নিচের স্ক্রিনে এসছে এইভাবে। ঠিক আছে, এই একটা পেজ ওপেন হবে, অর্থাৎ ফাঁকা একটা HTML এর আউটপুট পেজ ওপেন হবে। ঠিক আছে, তো এই ফাঁকা আউটপুটের পেজেই কিন্তু আপনারা কোডটার আউটপুট দেখতে পারবেন, অর্থাৎ এইখানেই কিন্তু কোডের সমস্ত আউটপুট আমরা দেখতে পারবো। অর্থাৎ HTML এ যত রকম ওয়েবসাইট আমরা বানাবো, এটাই কিন্তু সেখানে আমাদের আউটপুট হিসেবে দেখাবে। ঠিক আছে, গো লাইভে ক্লিক করলাম, এই যে পোর্ট 5500, মানে এখন গো লাইভ করা আছে বলে আমার এটা দেখাচ্ছে। এটাকে কিন্তু বারবার ক্লিক করতে হবে না, আগের থেকে বলছি। জাস্ট গো লাইভ যখন ক্লিক করবেন, আপনার পাশে একটা ব্রাউজার ওপেন হবে, সেই ব্রাউজারটা ওপেন হওয়ার পরে এখানে দেখবেন পোর্ট 5500 দেখাবে। এটার মানে কিন্তু আপনার লাইভ সার্ভার চলছে। ঠিক আছে, এবার যা কোড করবেন, কোড করার পরে যদি সেভ করেন, তাহলে কোডের আউটপুটটা এখানে দেখতে পারবেন। আমি এই বডি ট্যাগের ভেতরে, এগুলো একটা ট্যাগ, বডি ট্যাগের ভেতরে গিয়ে আমি কিছু একটা লিখলাম, হাবিজাবি, সেভ করি, দেখুন এখানে আমার আউটপুটটা আসছে। বলছি স্যার, ওই যে ডিফল্ট ব্রাউজারটাকে কি করে চেঞ্জ করব? আমি ওই গো লাইভে গেলে অপেরাটা চলে আসছে। হ্যাঁ স্যার, আমার কাছে সেম প্রবলেমটা হয়ে যাচ্ছে, আমার অপেরা চলে আসছে আর কি। ওটাকে উইন্ডোজ হলে হ্যাঁ। উইন্ডোজের জন্য আপনি ইয়েতে চলে যাবেন, ইয়ে কি বলে, সেটিংসে যাবেন। আমার তো ম্যাক, আমি দেখাতে পাচ্ছি না এই কারণে। তো সেটিংসে গিয়ে আপনি অ্যাপসের ভেতরে গিয়ে ডিফল্ট অ্যাপসে গিয়ে ওখান থেকে আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, সেটিংসে গিয়ে অ্যাপসে গিয়ে মানে চেঞ্জ করে নেবো ওটা? হ্যাঁ ঠিক আছে, আমি তো আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি স্যার। ঠিক এটাকে আছে, আপাতত ক্রমে আনার কোনো বুদ্ধি নেই স্যার? হ্যাঁ ক্রমে আনতে পারবেন। এই যে এখানে দেখুন ইউআরএল এ একটা জিনিস দেখাচ্ছে, এই যে 1.127.0.0, এই পুরোটাকে কপি করুন। হ্যাঁ। ঠিক আছে, পুরোটাকে কপি করার পরে ক্রোমে গিয়ে ক্রোমের একটা ট্যাব ওপেন করে এখানে গিয়ে সেটাকে পেস্ট করে এন্টার করে দিন। ঠিক ঠিক স্যার। ঠিক আছে, তুমি ওটা আবার পরের বার ওপেন করবো, তখন তো আবার সেই অপেরায় চলে আসবে। অপেরায় চলে যাবে, ওটা ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করতে হবে আপনাদের, কিছু করার নেই। যদি অ্যাপে কি ডিফল্ট হয়ে যাবে তো? হ্যাঁ ওকে। ঠিক আছে, ওকে। তো এখানে আমি বডি ট্যাগের ভেতরে কিছু হাবিজাবি লিখলাম, লেখার পরে আমাদের দেখুন এখানে আউটপুট। বলুন স্যার, কিছু বলছেন দেবাশু? না ঠিক আছে, আমার মানে ইয়েটা চেঞ্জ করলাম তো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে আউটপুটের যে ব্যাপারটা বলছি, আমাদের কিন্তু সমস্ত ধরনের কোড এই বডি ট্যাগের মধ্যে করতে হয়েছিল এতদিন, আমরা জানি, ফ্রি ক্লাসে যারা ছিলেন তারা করেছেন। তো এখানেই কিন্তু আমরা এটাকে করবো, অর্থাৎ এই বডি ট্যাগের ভেতরেই কিন্তু আমরা সমস্ত রকমের ট্যাগ ইউজ করবো, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে বানাতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের বডি ট্যাগের ভেতরে দেখুন যা লিখেছি সেটা আমার আউটপুট এখানে দেখিয়ে দিয়েছে, এই যে হাবিজাবি কিছু একটা। এখানে প্রথমে আপনারা ট্রাই করতে পারেন হ্যালো ওয়ার্ল্ড টাইপ করুন, সেভ করুন। এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমার আসছে, মানে কি আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এই হ্যালো ওয়ার্ল্ডের আউটপুটটা এইখানটায় আমার দেখাচ্ছে। ঠিক আছে, এটা গেল বেসিক্স, অর্থাৎ এটা আমরা অলরেডি জানি। যারা জানেন না তাদেরও বলবো একটুখানি এইভাবে করুন, আপনাদের আউটপুটটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, লাইভ সার্ভার ইনস্টলেশনের পরে আপনারা কিন্তু সেই জিনিসটা এখানে দেখতে পারবেন। ওকে, এবার আমি যাই এই পার্টে, অর্থাৎ এই যে ডক টাইপ, HTML, হেড, মেটা, এই টাইটেল, এইগুলোকে কিন্তু ফ্রি ক্লাসেও এক্সপ্লেন করেছিলাম, কিন্তু বেশিরভাগ জিনিসপত্র বাদ চলে গেছিল। ঠিক আছে, ফ্রি ক্লাসে কিন্তু এক্সপ্লেনেশন এগুলোর করা হয়েছিল। তো আমরা কি কি এখানে নতুন দেখবো সেটা একবার বলি। ফার্স্ট অফ অল, এখানে ডক টাইপ, কেউ কি আমাকে বলতে পারবেন ডক টাইপ HTML এর মানে কি? এনিবডি? ডকুমেন্ট টাইপ। খুব সুন্দর, কেন ইউজ করি কেউ কি বলতে পারবেন? কেন ইউজ করি ডকুমেন্ট টাইপ? ব্রাউজারকে বোঝানোর জন্য। খুবই সুন্দর, এইচটিএমএল স্যার ডিক্লেরেশন করার জন্য আর কি ব্রাউজারের কাছে। একদম কারেক্ট। তো আমরা মোস্ট অফ দ্য থিংস আমরা জানি। দেবুবাবু বলেছেন ডকুমেন্ট, ওকে। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, ডক টাইপের পুরো মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। মানে কি আমরা একটুখানি
একে ঝুঁকে দেখবো, ভিজুয়ালি দেখলে ভালো মাথা ঢুকবে। এখানে যে ডক টাইপ, ফার্স্ট অফ অল বলে রাখি, ডক টাইপ এটা কিন্তু একটা ট্যাগ, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি। ডক টাইপ কিন্তু আমাদের একটা ট্যাগ। কেন ট্যাগ? কারণ এইচটিএমএল এর ভেতরে আপনারা অনেক রকমের জিনিসপত্র ইউজ করবেন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ট্যাগ। সেই ট্যাগগুলোকে আমরা কিভাবে চিনতে পারি? এক হচ্ছে এই গ্রেটার দ্যান আর লেস দ্যানের মধ্যে, সরি লেস দ্যান আর গ্রেটার দ্যানের মধ্যে, এইভাবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যা যা লেখা থাকবে সেটাকে কিন্তু আমরা অ্যাজ এ ট্যাগ কনসিডার করব। আবার বলি, আমরা এইচটিএমএল এর ভেতরে যে জিনিসগুলোর মানে যে জিনিসগুলো দেখব, তার মধ্যে খেয়াল করার মতো বিষয় হচ্ছে যেগুলোর বাইরে মানে দুপাশে এরকম দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে, এগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট কোডের ভাষায়। লেস দ্যান গ্রেটার দ্যান বলা হয়, কিন্তু এগুলোকে মেনলি বলা হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট। সেটা যদি দেওয়া থাকে মানে এটা একটা ট্যাগ এইচটিএমএল এর ক্ষেত্রে, ঠিক আছে? সেরকমই দেখুন ডক টাইপ এইচটিএমএল এটা একটা ট্যাগ। এটার আগে একটা এক্সক্লেমেশন মার্ক আছে, এটাকে ডিজাইন করার টাইমে দেওয়া হয়েছিল কারণ এটা একটা স্পেশাল টাইপ অফ ট্যাগ, এটা কিন্তু একবারই ইউজ করা হয়, ঠিক আছে? ডক টাইপ কথার অর্থ হচ্ছে ডকুমেন্ট টাইপ। এইচটিএমএল কথার অর্থ কি এনিবডি? আমি বলেছিলাম প্রি ক্লাসে, কারো যদি মনে থাকে একটুখানি বলতে পারেন। এইচটিএমএল কথার অর্থ কি ডক টাইপের পরে? যদি কারো মনে থাকে একটুখানি শেয়ার করতে পারেন। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক, এইচটিএমএল এর ফুল ফর্ম আমরা বুঝতে পারলাম। কোয়েশ্চেনটা আরেকবার বলি, ডক টাইপ অর্থাৎ ডকুমেন্ট টাইপ এইচটিএমএল কেন লেখা হচ্ছে এখানে? জানা আছে কারোর, যারা ফ্রি ক্লাস করেছেন অথবা আগের ক্লাস যারা করে এসেছেন? মানে HTML স্যার এইচটিএমএল এর বোঝানোর জন্য। এরপর থেকে এইচটিএমএল এর লেখাগুলো শুরু হবে, সেটা বোঝানোর জন্য এইচটিএমএল ট্যাগটা ইউজ করা হয়। খুব ক্লোজ, খুব ক্লোজ, আমি বলবো 100% কারেক্ট না, তাও আমি বলবো। সুপ্রকাশ বাবু বলছিলেন কিছু, বলুন। ব্রাউজারকে বোঝানোর জন্য। স্যার বললো তখন সার্ভার বললো আর কি, আচ্ছা ওটাই আচ্ছা, ঠিক বলছি। আছে। হ্যাঁ, রাহুল যে আমরা বাবু, HTML ফাইল লিখছি ওটাকে বোঝার জন্য সার্ভারকে, তার জন্য ডকুমেন্ট টাইপ HTML টাইপ করার জন্য। ওকে এই ওকে হচ্ছে। ওকে, আরো ক্লোজ। বিশ্বরতী বাবু বলেছেন রুট HTML এলিমেন্ট। একটা ডকুমেন্টস ফাইল, সেটা বোঝানোর জন্য। একদম কারেক্ট। যেগুলো আপনারা বললেন সবাই মোস্ট অফ দ্য কেসেসে ঠিক। এবার বলি, ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, আমরা সেটা জানি। এবার এখানে এইচটিএমএল কথার অর্থ হচ্ছে আমাদের কাছে কিন্তু এইচটিএমএল এর এখন কি ভার্সন চলছে? এখন আমাদের চলছে HTML5। এগ্রি করি আমরা সবাই? এই HTML5 এর আগে কিন্তু আরো অনেক রকম ভার্সন ছিল, যেমন HTML4.1, তারপরে আমাদের HTML3.2.1, এরকম অনেক রকম ভার্সন ছিল। ব্রাউজারকে স্ট্যান্ডার্ড এখন যে ভার্সন HTML এর সেটা হচ্ছে HTML5। সেই কারণেই কিন্তু ডকুমেন্ট টাইপ HTML এখানে অ্যাজ আ ডকুমেন্ট বোঝানোর জন্য তো অবশ্যই ইউজ করছি আমরা, কিন্তু স্পেশালি আমরা HTML এর ভার্সন কত সেটাকে বোঝানোর জন্য একটা ব্রাউজারকে বলি আমরা। সেই কারণে কিন্তু ডকুমেন্ট টাইপ HTML, শুধুমাত্র HTML লেখার মানে ব্রাউজার বুঝবে এখন যেহেতু স্ট্যান্ডার্ড আমাদের HTML5, সেই কারণে HTML5টাই আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু HTML ডক টাইপের মানে, মানে ডক টাইপ HTML এর মানে। যারা যারা বলেছেন রুট এলিমেন্ট অফ HTML ডকুমেন্ট, কাইন্ড অফ ঠিক। ব্রাউজারকে বোঝানোর জন্য একজন লিখেছেন রাহুল দেববাবু, এটাও ঠিক, যে ব্রাউজারকে বোঝাচ্ছি এটা একটা HTML এর ডকুমেন্ট, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেসেসে আমাদের কি হয়, HTML এর 5 ভার্সন বোঝানোর জন্য কিন্তু লেটেস্ট যেহেতু, সেই কারণে আমরা ডক টাইপ HTMLটা ইউজ করি, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের প্রত্যেক HTML এর ফাইলের ভেতরে থাকবেই থাকবে, রাখতেই হবে। বলতে পারলাম? আর HTML এ কিন্তু কোনো, প্রথম থেকে বলি, কোনো এরার আসে না, কারণ HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওখানে কোনো লজিক থাকে না, কোনো এরার আসে না। যদি এরার আপনাকে খেতে হয় তার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। নেক্সট আছে আমাদের একটা HTML এর ট্যাগ, এটাও কিন্তু একটা ট্যাগ। কেন? একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যান চিহ্ন আমাদের দুপাশে রয়েছে, ঠিক আছে? এখানে দেখুন, আমি যদি হভার করি আমার মাউস, এখানে দেখুন মাউস হভার করলে একটা নতুন লেখা আসবে, অর্থাৎ এটা ভিজুয়াল স্টুডিও কোড আমাকে সাজেশন দিচ্ছে যে কোন ট্যাগটা কি জন্য ইউজ হয়, সেটা কিন্তু আপনারাও দেখতে পারবেন। অর্থাৎ মাউসটাকে নিয়ে যাবেন তার উপরে, সে কিন্তু এরকম একটা সাজেশন দেবে যে কি জন্য ইউজ করছি। তো এখান থেকেই পড়ে নিয়ে একবার কি লেখা আছে, দ্য HTML এলিমেন্ট রিপ্রেজেন্টস দ্য রুট অফ অ্যান HTML ডকুমেন্ট। মানে কি বুঝতে পারলাম না, আবার পড়ি। দ্য HTML এলিমেন্ট অর্থাৎ এই HTML ট্যাগটা রিপ্রেজেন্টস অর্থাৎ সে আমাদের দেখায় দ্য রুট অফ অ্যান HTML ডকুমেন্ট। রুট, রুট কথার অর্থ কি? রুট কথার অর্থ একদম টপ লেভেলে যে ট্যাগটা থাকবে আমাদের ট্যাগের ক্ষেত্রে, একদম টপ লেভেলে যে আমাদের ট্যাগ থাকবে সেটা আমাদের HTML ট্যাগ। অর্থাৎ পুরো টোটাল কোডটাকে, যত HTML এর কোড আপনারা দেখেছেন আজ পর্যন্ত, অথবা যত রকম আপনারা ওয়েবসাইট দেখেছেন,
পুরো কোডের মানে উপরে একটা এইচটিএমএল ট্যাগ এরকম থাকবেই থাকবে, আর এই এইচটিএমএল ট্যাগটা শেষ হবে দেখুন এইখানটায়, একটা স্টার্টিং ট্যাগ একটা এন্ডিং ট্যাগ, শুরু হচ্ছে আমাদের এখানে, শেষ হচ্ছে আমাদের এখানে। বিশ্বজ্যোতিবাবু যেটা বলেছিলেন রুট এলিমেন্ট অফ এইচটিএমএল ডকুমেন্ট, সেটা এইচটিএমএল ট্যাগের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। ঠিক আছে, রুট অফ এন এইচটিএমএল ডকুমেন্ট কিন্তু এই এইচটিএমএল ট্যাগটাকে বোঝানো হয়। এবার এই এইচটিএমএল ট্যাগে দুটো ট্যাগ, একটা এইচটিএমএল স্টার্টিং ট্যাগ একটা এন্ডিং ট্যাগ। এই এন্ডিং ট্যাগ কেন বলছি এটাকে, এনিবডি কেউ যদি আমাকে একটুখানি বলেন, সব জানা কোশ্চেন আমাদের। এন্ডিং ট্যাগ স্যার এটাকে কেন ব্যাকস্ল্যাশ বলছি? দেওয়া আছে। একদম, আমাদের কিন্তু যে ট্যাগগুলোর আগে অর্থাৎ দুটো ট্যাগ আছে, দেখুন একটা সেমি ট্যাগ এখানে আছে আর একটা ট্যাগ এখানে আছে, একটার আগে দেখুন কোনো ব্যাকস্ল্যাশ নেই, এটাকে সরি ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, যে ট্যাগের আগে এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া থাকবে সেটা ভাববেন সেটা একটা এন্ডিং ট্যাগ। বলতে পারলাম? এখানে এইচটিএমএল এর একটা এখানে ট্যাগ আছে, একটা এখানে ট্যাগ আছে, কিন্তু এই ট্যাগের আগে দেখুন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। মানে কি, যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেটের একটা শুরু হয় একটা শেষ হয়, সেকেন্ড ব্র্যাকেটেও এরকম একটা শুরু হয় একটা শেষ হয়। ঠিক আছে, তো এই যে শুরুর ট্যাগ ভাবুন, এই যে এই শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল এর এই ট্যাগটা, আর শেষের যে সেকেন্ড ব্র্যাকেট ভাবুন সেটা হচ্ছে আমাদের এইটা। এবার এর মধ্যে আমাদের যাবতীয় যত রকমের কোড সেটা আমাদের থাকবে। এটা ভাবুন একটা ব্র্যাকেট দিয়ে আমরা পুরো কোডটাকে র্যাপ করে রেখেছি, অথবা পুরো কোডটাকে আমরা ঘিরে রেখেছি। ঠিক আছে, এখানে দেখার মতো বিষয় কি আছে, ল্যাং ইকুয়াল টু ইএন। ল্যাং কিন্তু একটা অ্যাট্রিবিউট। কি লেখা আছে, ল্যাং কিন্তু একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটাকে কেন ইউজ করা হয়, এটাকে বলতে পারেন স্ট্যান্ডার্ড একটা মানে ইংলিশে লেখার জন্য, ইংলিশ যেহেতু আমাদের এখন স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে ইউজ করা হয়, এই ল্যাং ইকুয়াল টু ইএন দেওয়ার ফলে কিন্তু ব্রাউজার বোঝে যে পুরো ওয়েবসাইটটা আমাদের ইংলিশে আছে। এখানে সেই জিনিসটাই দেখবেন, হেল্পস ডিফাইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ কোনো ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটাকে ডিফাইন করতে সাহায্য করে। এখানে যদি ইএন বাদ দিয়ে আপনি অন্য কিছু লিখে দেন, অর্থাৎ বেঙ্গলির জন্য বিএন অথবা হিন্দির জন্য এইচআই এরকম লিখলে কিন্তু পুরো ওয়েবসাইটটা ট্রান্সলেট হবে না। এটা জাস্ট ব্রাউজারকে বোঝানোর জন্য, এগুলোকে বলা হয় মেটা ডেটা। ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা জাস্ট এই ল্যাং কথাটা ইউজ করছি এখানে, যে ল্যাং ইকুয়াল টু ইএন মানে হচ্ছে ব্রাউজার বুঝবে পুরো ওয়েবসাইটটা ইংলিশে ট্রান্সলেটেড। ঠিক আছে, সেই কারণেই কিন্তু এই ল্যাং অ্যাট্রিবিউটটা ইউজ করা হচ্ছে। নেক্সট এগিয়ে যাই, আমাদের আছে একটা হেড ট্যাগ। হেড মানে, হেডের বাংলা মানে কি আমরা জানি, মাথা। সেই হেডই কিন্তু এখানে সেই কারণে ইউজ করা হচ্ছে। অর্থাৎ একটা এইচটিএমএল এর ওয়েবসাইট, অর্থাৎ একটা ওয়েবসাইট আছে আমাদের কাছে এরকম, এই ওয়েবসাইটের পুরোটাকে আমি এক সেকেন্ড আমি একটুখানি ভালো করে আঁকি। এটা ভাবুন আমাদের একটা ওয়েবসাইট পুরোটা, অর্থাৎ এই যে বাক্সটা আমি বানালাম এটা ভাবুন একটা ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটের একটা মাথা আছে, এই ওয়েবসাইটের এটা কি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেড, অর্থাৎ যেখানে আমাদের ওয়েবসাইটের ব্রেন থাকবে, অর্থাৎ যত ক্যালকুলেশন, যত রকমের লিঙ্ক করা হোক, সিএসএস লিঙ্ক করব আমরা এখানে, আমরা এই পরবর্তীতে জাভাস্ক্রিপ্টটাকেও এখানে লিঙ্ক করব। আমরা এতদিন জাভাস্ক্রিপ্টটাকে কোথায় লিঙ্ক করছিলাম, কারো কি মনে আছে, কেউ যদি বলতে চান একটু। বডি ট্যাগের মধ্যে। বডি ট্যাগের কোথায় লিঙ্ক করছিলাম, একদম শেষে, তাই তো, হ্যাঁ কি না? ওকে, এই যে হেড ট্যাগের ভেতরে আমরা এখন থেকে এই হেড ট্যাগের মধ্যে সিএসএস রাখবো, জাভাস্ক্রিপ্ট রাখবো, বাদ বাকি যত রকম জিনিসপত্র আমরা ইউজ করবো বাইরের থেকে সব জিনিসপত্রকে এই হেড ট্যাগের মধ্যে রাখবো। ঠিক আছে, খুবই ভালো হবে সেটা। কেন, তাহলে আমাদের আমাদের কোডটাকে ম্যানেজ করতে আমাদের অনেক ইজি হয়ে যাবে। কেন বলছি, কারণ যদি হেডের মধ্যে আমাদের টোটাল সব কিছু থাকে, যেখানে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ থাকবে, অর্থাৎ এরকম করে আমি একটা স্ক্রিপ্ট বানাচ্ছি, এখানে আমার সেটা থাকবে। এরপরে আমি একটা যদি সিএসএস লিঙ্ক করতে চাই, এভাবে লিঙ্ক লিখে সিএসএস, এটা লিখলে আমাদের সিএসএসও এখানে লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের বডি ট্যাগটা জাস্ট কোডের জন্য আমাদের ধরা থাকবে, বাদ বাকি যত লিঙ্কিং এর কাজ থাকবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য, সিএসএস লিঙ্ক করার জন্য, এগুলোকে কিন্তু আমরা হেডের ভেতরে রাখবো। ঠিক আছে, হেডটাকে সেই কারণে একটা মাথা হিসেবেই ভাবুন, অর্থাৎ পুরো যত জিনিসপত্র থাকবে, কানেকশন মানে যত রকম লজিক থাকবে সেগুলোকে আমরা হেডের ভেতরেই রাখবো। সেই কারণে এটা একটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ, একটা হেড ট্যাগ। এর মধ্যে নতুন কিছু দেখতে পারবেন আপনারা, মেটা ট্যাগ কিন্তু ফেসবুকের মেটার সাথে এর কোনো সম্পর্ক নেই, আগে থেকে বলি। এই মেটা কথার অর্থ হলো মেটা ডেটা। মেটা কথার অর্থ কি, মেটা ডেটা। আমি যদি দেখাই আপনাদের গুগলে গিয়ে একটুখানি, মেটা ডেটা, এই যে মেটা ট্যাগ, ঠিক আছে, এইচটিএমএল এর মেটা ডেটার জন্য এটাকে ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, এখানে গিয়ে আমি পড়তে পারতাম, দেখি এক সেকেন্ড আমাকে সাজেশন দেয় কিনা। হ্যাঁ, এখানেও দেখুন, এখানে আমাকে সাজেশন দিচ্ছে।
ঠিক আছে, কি দিচ্ছে এখান থেকে তাহলে পড়ি, আমি অতদূর যাবো না, আমার মনে ছিল না অ্যাকচুয়ালি, সরি। তো আমি যদি এখানে গিয়ে হভার করি, আমার এখানেই সব কিছু ডকুমেন্টেশন আছে, আমি অতদূর কেন যাব? ভালো করে একবার পড়ে নিন, যা দরকার হবে এখান থেকেই আপনারা দেখতে পারবেন। এখন থেকে ভিজুয়াল স্টুডিও কোডটাকে বন্ধু বানিয়ে নিন। কি বলছে? দ্য মেটা এলিমেন্ট রিপ্রেজেন্টস ভেরিয়াস কাইন্ডস অফ মেটা ডেটা। মেটা ডেটা মানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ডেটা থাকে। সেগুলো কী রকম থেকে শুরু হয়? টেক্সট হিসেবে আমরা যে ডেটাটা রাখি, অর্থাৎ যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাই। তারপরে ইমেজ থাকে কিছু কিছু, তারপরে আমাদের লিঙ্ক থাকে কিছু কিছু। এগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাই ওয়েবসাইটের ভেতরে। কিন্তু ওয়েবসাইটে এমন কিছু ডেটা থাকে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি না, সেগুলোকে বলা হয় মেটা ডেটা। সেই ওয়েবসাইটের ডেটাগুলোকে কিন্তু এই মেটা ট্যাগ দিয়ে ইন্টিগ্রেট করা হয়। এখানে দেখুন সেটাই লেখা আছে, দ্য মেটা ট্যাগ রিপ্রেজেন্টস ভেরিয়াস কাইন্ডস অফ মেটা ডেটা দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইউজিং দ্য টাইটেল, বেস, লিঙ্ক, স্টাইল অ্যান্ড স্ক্রিপ্ট এলিমেন্টস। মানে এই মেটা ট্যাগের কাজ কিন্তু কিছু এমন ডেটা তার মধ্যে রেখে দেওয়া যেগুলো কিন্তু যে ট্রেডিশনাল আমাদের HTML এর ট্যাগ হয় সেগুলো দিয়ে যে ডেটাগুলো আমরা রাখতে পারি না, সেইগুলো কিন্তু এই মেটা দিয়ে ইউজ করা হয়। যদি আমরা এই ওয়েব ডেভেলপমেন্টের বাইরে গিয়ে কখনো এসইও পড়ি, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানে কিন্তু এই মেটা ট্যাগের কাজ অনেক ধরনের। সেখানে কিন্তু এই মেটা ট্যাগের কাজ কিন্তু বহু ধরনের ইউজ করা হয়। কেন? কারণ যখন এসইও করা হয়, এসইও করার মেন উদ্দেশ্য হলো ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো। ওয়েবসাইটে মানে যে গুগলে যখন সার্চ করবো আমার ওয়েবসাইটে যেন টপে আসে। সেই কারণে গুগলের কিছু বট থাকে। কি থাকে? গুগলের কিছু বট থাকে। বট বট মানে কি? তারা মানে তাদের একটা প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, তারা সেই কাজটাই করবে বসে বসে। তারা কি করে? যে কোনো একটা ওয়েবসাইট খোঁজে। ধরুন আমি কোন ওয়েবসাইটটা খুঁজবো, ধরুন বিশ্বাস কোম্পানি। বিশ্বাস কোম্পানি যখন আমি গুগলে সার্চ করছি, এটা তো আমার টপে আসছে। তো বিশ্বাস কোম্পানির যে ওয়েবসাইটটা, সেটা টপে এসছে কারণ গুগলের কিছু বট ছিল, যেই বটগুলো এই ওয়েবসাইটটাকে ক্রল করে, অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে ঢুকে সব জিনিসপত্রকে ঘেটে ঘেটে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যখন সে দেখে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তখন সে কী করে? ওয়েবসাইটটাকে যত ট্রাফিক আসে তত আস্তে আস্তে উপরে ইন্ডেক্স করতে থাকে, অর্থাৎ তত সার্চ রেজাল্টে তত উপরে আনতে থাকে। তো এই ছোটো ছোটো ডেটা, অর্থাৎ বিশ্বাস কোম্পানি, দেখুন আমি যখন ওয়েবসাইটটাকে সার্চ করলাম গুগলে, তখনই কিন্তু আমার সব ডেটা আসেনি, অর্থাৎ ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি ওপেন হয়নি। এখানে কি কি দেখার মতো আছে ভালো করে দেখুন। এখানে একটা ডিসক্রিপশন রয়েছে, আসুন সামিল হন আমাদের এই বাংলার নবজাগরণে, যেখানে আপনি জানবেন যে জিনিসগুলো এখানে লেখা আছে। এই জিনিসগুলো কিন্তু মেটা ডেটা, অর্থাৎ এই যে ওয়েবসাইটটার মেটা ডেটা কিন্তু এই যে যেটা গুগলের বটগুলো ক্রল করেছে, অর্থাৎ গুগলের বটগুলো ঘেটে দেখেছে, সেই জিনিসগুলো পেয়েছে মেটা ট্যাগের মধ্যে, এবং সেগুলোকে গুগলের সার্চ পেজে এইভাবে লিঙ্ক মানে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাকে আপনারা কোথায় গিয়ে দেখতে পারবেন আমি দেখাচ্ছি সেটাও। এই যে যত রকমের রেজাল্ট পেজে দেখছেন, সাপোর্ট, আমরা আপনাকে শেখাবো ফ্রিতে, ফ্রি রিসোর্স, ফ্রি ইবুক, টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো কিন্তু এই মেটা ডেটার মধ্যেই পড়ে অলমোস্ট। এগুলো কিন্তু একটা পেজ, কিন্তু দেখার মতো বিষয় হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এই যে ডিসক্রিপশনটা আমরা গুগলের সার্চ করার পরেই আসলো, এটা কিন্তু একটা মেটা ডেটা। এটা কোথার থেকে আসছে একবার দেখি আছে কিনা। আমি আমাদের বিশ্বাস কোম্পানির হোম পেজে যাব, যাওয়ার পরে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে সবার উপরে যাবেন যেখানে আমাদের হেড ট্যাগটা আছে, এই যে হেড ট্যাগ, এখানে গিয়ে আপনারা এই যে মেটা ট্যাগ একটা দেখতে পারেন, মেটা, নেম, ডিসক্রিপশন, কন্টেন্ট, আসুন সামিল হন আমাদের এই বাংলার নবজাগরণে। এটাই কিন্তু মেটা ট্যাগের অ্যাকচুয়ালি কাজ। এই জিনিসটা কিন্তু আপনারা ওয়েবসাইটে কোথাও দেখতে পারবেন না, যে লেখাটা এখানে আছে, এটা কিন্তু মেটা ডেটা। অর্থাৎ একটা ওয়েবসাইটের মেটা ডেটাকে অ্যাড করার জন্য আমরা এরকম একটা ট্যাগ ইউজ করি, যার মধ্যে নেম দিয়ে রেখেছি, অর্থাৎ কোন ধরনের মেটা ডেটা এটা, অর্থাৎ একটা ডিসক্রিপশনের মেটা ডেটা, তারপরে কন্টেন্ট আছে তার মধ্যে। এই যে এটাই কিন্তু গুগলের সার্চ পেজে এইখানে দেখাচ্ছে, কোথায়? এই যে এই পেজটা এইখানে দেখাচ্ছে। এবার বোঝাতে পারলাম মেটা ডেটা কেন ইউজ করি? যদি বোঝাতে পারি হ্যান্ড রেজ করুন। ঘুমিয়ে পড়লে বলবেন যে স্যার আমার ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। বোঝাতে পারলাম? রিয়েল লাইফ এক্সাম্পল, এটা কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন না। ঠিক আছে, এই সমস্ত যত রকম জিনিসপত্র আপনারা এবার গুগলে সার্চ করবেন, সেখানে যদি এরকম লেখা থাকে প্রথমেই, আমি ধরুন আমার কোথাও আমার নামটাই সার্চ করি, ঐন্দিল গোলদার, এটা আমি মাঝে মধ্যে দেখি যে আসে কিনা। ধরুন ঐন্দিল গোলদার সার্চ করলাম, ইমেজগুলোকে বাদ দিন, এখানে লিঙ্কডইনের একটা পেজ এসছে, লিঙ্কডইনের পেজের নিচে এই জিনিসটা আছে, এটাও কিন্তু একটা মেটা ডেটা। যত রকম ওয়েবসাইট দেখবেন সেখানে গিয়ে নিচে যা যা লেখা থাকবে সেগুলো কিন্তু একটা মেটা ডেটা। গুগলের বট জিনিসগুলোকে ক্রল করার পরে কিন্তু সে জিনিসগুলোকে, অর্থাৎ সেই ডিসক্রিপশনটাকে বের করে নিয়ে আসে, নিয়ে নিজের গুগলের পেজে সেটাকে মানে লিঙ্ক মানে যদি বলি ইন্ডেক্স করে দেয়, অর্থাৎ সেগুলোকে সাজিয়ে দেয়। এটাই মেটা ট্যাগের কাজ। সেরকমই কিছু কিছু মেটা ট্যাগ আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন, যেমন এখানে
একটা মেটা ট্যাগ আছে ক্যার সেট, এটাকে বলা হয় ক্যার সেট, মানে ক্যারেক্টারের সেট। আমাদের পুরো হোল ওভার ওয়ার্ল্ডে আমাদের কিছু কিছু বলতে পারেন যে ক্যারেক্টারের সেট থাকে, অর্থাৎ প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের বলতে পারেন যে অক্ষর আলাদা, এটা আমরা প্রত্যেকে অ্যাগ্রি করব, বাংলার অক্ষর আলাদা, ইংলিশের অক্ষর আলাদা। তো যে ক্যারেক্টার সেট, এই ক্যার সেট দিয়ে কিন্তু একটা মেটা ডেটা ডিফাইন করা হয়েছে, যেটার মধ্যে UTF-8, এটা অ্যাকচুয়ালি আমার ফুল ফর্মটা এখন খেয়াল আসছে না, বাট এই UTF-8 এর মানে হচ্ছে সেই ক্যারেক্টারের সেট, অর্থাৎ কোন ধরনের ক্যারেক্টারটা এই ওয়েবসাইটে ইউজ করা হবে সেটাকে বোঝানো হচ্ছে। সে তার মধ্যে UTF-8 এর মধ্যে মোস্ট অফ দ্য কেসেসে যত রকম ক্যারেক্টার আমরা এতদিন ইউজ করেছি ওয়েবসাইটে সব পড়ে, যেমন নাম্বার, ইংলিশের ক্যারেক্টার, হিন্দির ক্যারেক্টার, বাংলার ক্যারেক্টার, এই সমস্ত জিনিসপত্র। ঠিক আছে, সেই কারণে কিন্তু UTF-8 এটা একটা ক্যারেক্টারের সেট। তারপরে আর একটা মেটা ট্যাগ আছে দেখতে পারবেন, তার মধ্যে একটা নেম আছে ভিউ পোর্ট, অর্থাৎ নেম এটা একটা নতুন ধরনের বলতে পারেন যে এটা আমরা ইউজ করেছি অলরেডি কিছু টাইম আগে, হয়তো কিসে ইউজ করেছিলাম নেম, মনে পড়ে কারোর? কেউ যদি বলতে চান আমাকে বলতে পারেন, নেম বলে অ্যাট্রিবিউটটা আমরা কোথায় ইউজ করেছিলাম, মনে আছে কারোর? এনিবডি এলস? কেউ যদি বলতে চান নেম বলে অ্যাট্রিবিউটটা আমরা কোথায় দেখতে পেয়েছিলাম, মনে করুন, মনে না পড়লে আমি বলবো। রাহুল দেববাবু বলেছেন অ্যাট্রিবিউটস, অবভিয়াসলি অ্যাট্রিবিউটস দেখেছিলাম, কিন্তু কোন ট্যাগের অ্যাট্রিবিউট দেখেছিলাম মনে পড়ে? টাইটেলে টাইটেল ট্যাগে না, এটাকে আমরা দেখেছিলাম কিসে, আমি বলি ইনপুট ট্যাগে। একদম, আমরা দেখেছিলাম ওটাকে ইনপুট ট্যাগে। ইনপুট ট্যাগের ভেতরে আইডি আর নেম বলে দুটো অ্যাট্রিবিউট আমরা লিখছিলাম, সেই নেমই অ্যাট্রিবিউট। এটা নেম অ্যাট্রিবিউটের কাজ, যার নাম তাই কাজ, অর্থাৎ সে একটা নাম সাজেস্ট করে, মানে নাম দিয়ে দেয়, অর্থাৎ এই নেম লেখার মানে এই মেটা ট্যাগের একটা নাম দিয়ে দিল। কি নাম দিল? ভিউ পোর্ট। নিশ্চয়ই এর কোনো মানে আছে, ফাউ তো দেয়নি নিশ্চয়ই। ভিউ পোর্টের মানে হচ্ছে একটা স্ক্রিনের যতটা উইথ, অর্থাৎ এই যে ভিউ পোর্ট মানে হচ্ছে কতটা হাইট কতটা উইথ, সেটাকে ডিফাইন করা এখানে। এই ভিউ পোর্টের কাজ এখানে, এই মেটাডেটার কাজই তাই। ঠিক আছে, সেটার পরে দেখুন কন্টেন্টে কি লেখা আছে, ডিভাইস উইথ ইকুয়ালস টু ডিভাইস উইথ, মানে আমার ডিভাইস যেটা, অর্থাৎ আমার যে স্ক্রিন, সেই স্ক্রিন যতটা চওড়া হবে সেই চওড়া পার্টটাই আমার এই ডিভাইসের উইথ হিসেবে নেওয়া হবে। ইনিশিয়াল স্কেল, এটার মানে হচ্ছে কি, যে ওয়েবসাইটটা কতটা জুমড ইন অথবা জুমড আউট হবে, সেটাই এই ইনিশিয়াল স্কেল দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, মেটা ডেটা নিয়ে এখনই কাজ করার দরকার নেই, আমি বলবো এখনই মাথা ঘামানোর দরকার নেই, এগুলো জাস্ট এক্সপ্লেনেশন কেন আমরা এখানে রেখেছি। এগুলোকে ফ্রি ক্লাসে বোঝানো পসিবল হয়নি, আমি বলেছিলাম, সেগুলোকেই আমরা একটু একটু করে এক্সপ্লেন করছি এখানে। তারপরে আছে টাইটেল ট্যাগ, এটার কাজ আপনারা চোখে মানে হাতে নাতে দেখতে পারবেন কিভাবে। টাইটেল ট্যাগটা আমরা কোথায় দেখতে পাই, কেউ যদি আমাকে একটু বলেন খুঁজে পুরো ওয়েবসাইটের মধ্যে টাইটেল ট্যাগটা আমরা কোথায় দেখতে পাই, এর আউটপুটটা? স্যার ওই লিঙ্কটার কাছে লেখা থাকে ব্রাউজারে। ট্যাবের নাম দেওয়ার জন্য কিন্তু এই টাইটেল ট্যাগটা আমরা ইউজ করি। মানে কি, এই যে ট্যাবের আপনারা নাম দেখেন বিভিন্ন রকম, দেখুন এই আমি প্রেজেন্টেশনের ট্যাবে গেলাম, এখানে দেখুন ট্যাবের একটা নাম আছে, রিয়াক্ট জেএস প্রেজেন্টেশন ড্যাশ দিয়ে গুগল স্লাইডস পুরোটা। এক্সক্যালি ড্রতে যাব, এখানে দেখুন এক্সক্যালি ড্র লেখা আছে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে ডকুমেন্টে যাব, এখানে ডকুমেন্ট লেখা আছে ওয়েবসাইটে। ডকুমেন্ট লেখাটা কোথায় আছে স্যার? এই যে টাইটেল ট্যাগে লেখা আছে। আপনারা যদি এই টাইটেল ট্যাগটাকে চেঞ্জ করে কিছু একটা নতুন কিছু দেন, ধরুন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ধরুন মাস্টার ক্লাস অথবা অ্যাডভান্স ক্লাস দেখি, এখন আমাদের মাস্টার ক্লাস না, আমাদের এখন অ্যাডভান্স ক্লাস সেভ করি। এবার দেখুন আমার এটা চেঞ্জ হয়ে গেছে একদম সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে। কি চেঞ্জ হলো দেখুন, আমাকে যে টাইটেলটা আমি লিখেছিলাম সেটাই আমার এখানে দিয়ে দিয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস, আমাদের এখন ট্যাবের নাম সেটা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? ক্লিয়ার থাকলে হ্যান্ড রেজ। বুঝতে পারছি রাত্রেবেলা কথা না বলতে ইচ্ছে করে, অসুবিধা নেই। ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস অথবা অ্যাডভান্স ক্লাস যেটা লিখলাম এই টাইটেল ট্যাগের মধ্যে, সেটাই কিন্তু রিফ্লেক্ট হলো আমাদের এই ট্যাবের নামে। অর্থাৎ এই টাইটেল ট্যাগের কাজই হলো আমাদের এই ট্যাবের নাম চেঞ্জ করা। ঠিক আছে, এটাকে ডাইনামিক্যালিও চেঞ্জ করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও চেঞ্জ করা যায়, সেটা পরবর্তীতে কোনো একদিন অবশ্যই দেখাবো। ঠিক আছে, সব জিনিসপত্র ডম ম্যানিপুলেশনের মধ্যে পড়ে। তারপরে হেড ট্যাগ এখানে শেষ হয়ে গেল। নেক্সট আমাদের শুরু হচ্ছে বডি ট্যাগ। কি বললাম? বডি ট্যাগ। এখানে বডি ট্যাগটা কিন্তু আমি একবার আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বডি ট্যাগ। কোথায় গেল এটা? এই যে এটা হচ্ছে আমাদের বডি, অর্থাৎ একটা ওয়েবসাইটের বডি। পুরোটা কি বললাম? পুরোটা একটা ওয়েবসাইট, তার মধ্যে হেডের কাজ আমাদের শেষ,
এবার আমাদের আসছে কি বডির কাজ। বডির মধ্যে কিন্তু যত রকমের ভাবতে পারেন যে মেশিনারি আমাদের বডিতেও থাকে, ফুসফুস, লিভার, আমাদের যেটাকে বলে হয় কি বলে ওটাকে, একটা ভালো বাংলা বলতে হবে, যে নাড়ি ভুঁড়ি যাকে বলে এক কথায়, যাই হোক খারাপ লাগলে কিছু মনে করবেন না। সেটাকেই কিন্তু আমরা পুরো বডির মধ্যে অর্থাৎ ফাংশনালি যত রকম জিনিসপত্র থাকে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি বডিটাকে ডিফাইন করে, ঠিক আছে, অর্থাৎ বডির মধ্যে যা যা আমাদের জিনিসপত্র, হাত পা, ঠিক আছে, লিভার, পেট, যা খুশি বলুন, সেই জিনিসটা কিন্তু এই বডির মধ্যে পড়ে। HTML এর ক্ষেত্রেও কোনো ডিফারেন্ট না। যত রকম আমরা ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের কোডটা আমরা কোথায় রাখবো? এই বডি ট্যাগের মধ্যে রাখবো। অর্থাৎ ওয়েবসাইটটাকে সাজাবো, ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করবো, অর্থাৎ ওয়েবসাইটের বডিটাকে আমরা বানাবো। ভাবুন যে ওয়েবসাইটটাকে আমরা জিম করাচ্ছি, জিম করিয়ে তার বডিটাকে ফিট বানাচ্ছি, সেটাকেই একবার ইমাজিন করুন। অর্থাৎ একটা HTML বলে এরকম একটা কেউ লোক আছে, তার জিম করিয়ে করিয়ে তার বডিটাকে আমরা সুন্দর বানাবো। অর্থাৎ এই ওয়েবসাইটটাকে আমরা বানাবো কি? সুন্দর বানাবো। সেখানে আমরা কি কি ইউজ করব? ট্যাগ ইউজ করব, CSS ইউজ করব, জাভাস্ক্রিপ্ট ইউজ করব। তিনটে মিলিয়ে আমরা বডি ট্যাগটাকে একদম সুন্দর বানাবো, যেটা হবে আমাদের কি? যেটা হবে আমাদের ওয়েবসাইট। এটা আমি বলছি না, এটা আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। যত রকমের স্ট্রাকচার থাকে ওয়েবসাইটে, অর্থাৎ একটা ওয়েবসাইট বানাতে গেলে যত রকমের জিনিসপত্র ইউজ করতে হয়, সেটা টেক্সট হোক, ইমেজ হোক, লিঙ্ক হোক, সেটা আপনারা এই বডির মধ্যেই পাবেন। যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখুন, সেটাই হবে। ঠিক আছে, এটা গেল আমাদের বডি। এর মধ্যে গিয়ে আমরা ট্যাগ ইউজ করব। অর্থাৎ এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, এটা কোনো ট্যাগ না, এটা জাস্ট একটা লেখা। এর মধ্যে কি আমরা বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করব, বিভিন্ন রকমের। যেমন প্রথমেই আছে আমাদের, দেখি, প্রথমে আছে H1 থেকে H6। কেন ইউজ করি কেউ কি বলতে পারবেন? H1 ট্যাগ, H6 ট্যাগ, মানে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আমরা কেন ইউজ করি? এই হেডিং লেখাগুলোকে বড় ছোট করার জন্য, বড় ছোট করার জন্য, ঠিক, হেডিং এর জন্য মেনলি ইউজ করি। অর্থাৎ এই যে স্লাইডটাকে যদি আপনি একটা হেডিং এর মতো ভাবেন, অর্থাৎ এই যে আমাদের স্লাইড আছে সাম ওল্ড অ্যান্ড নিউ ট্যাগস, এটাকে একটা স্লাইডের হেডিং বলতে পারি আমরা, হ্যাঁ কি না? বলতেই পারি। তো এরকম ওয়েবসাইটের হেডিং বানানোর জন্য কিন্তু আমরা H1 থেকে H6 এরকম ট্যাগ ইউজ করব। 6টা টোটাল হেডিং ট্যাগ আমাদের কাছে থাকে। তার মধ্যে ফার্স্টে কি আছে? H1, H2, H3, H4, H5, H6। 6টা টোটাল হেডার অথবা হেডিং ট্যাগ আমাদের কাছে থাকে। 6টার কাজ কিন্তু দেখতে আলাদা, ঠিক আছে, মানে 6 রকমভাবে আমরা হেডিং বানাতে পারি একটা ওয়েবসাইটে। সেটার জন্য কিন্তু এই 6 রকমের হেডিং ট্যাগ আমাদের কাছে থাকে। চলুন দেখি, আমরা কথা বলবো না, আমরা কাজও করব, অর্থাৎ কোড আমাদের করে করে দেখতে হবে। আমি এখানে বডি ট্যাগটাকে, এখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে মুছে দিচ্ছি, সবাই তাই করুন। করার পরে এবার আমি কি করব? এখানে একটা হেডিং ট্যাগ নেব। সব থেকে সহজ উপায় বলি, সরি এটা আমার AI, সব থেকে সহজ উপায় হচ্ছে লিখুন যে ট্যাগটা আপনার চাই। শুধু H লিখে এন্টার প্রেস করলে হেডিং H1 ট্যাগটাই আসে, সেটাও একটা সুবিধা আছে। কিন্তু আমার যেহেতু H1 ট্যাগটাই প্রথমে চাই, সেই কারণে আমি এখানে H1, জাস্ট H1 লিখবো। এখানে আমাকে একটা রেঞ্জ দেখাবে। রেঞ্জের মানে হলো ভিজুয়াল স্টুডিও কোড আমাকে বলছে তুমি কি হেডিং H1 ট্যাগ ইউজ করতে চাও? আমি বলছি হ্যাঁ চাই। তাহলে আমি এখানে H1 এ ক্লিক করব। যেই ক্লিক করলাম আমার সামনে একটা H1 ট্যাগ চলে আসলো, পুরো কমপ্লিট, একটা স্টার্টিং ট্যাগ, তার সাথে একটা এন্ডিং ট্যাগ। এবার এখানে গিয়ে আপনি নিজের নামটা লিখুন। প্রথমে নিজের নাম দিয়ে শুরু করুন কোডিং এর জার্নি, যারা নতুন। আমি এখানে আমার নামটা লিখছি, সেভ করি। এখানে আমার হেডিং ট্যাগ চলে এসেছে, একটা বড় নাম। অর্থাৎ এটাকে আমি জুম আউট করি, যদি 100% জুমেও কিন্তু এটা ভালোই বড় লাগবে। আমি একটু জুম ইন করছি যাতে দেখতে সুবিধা হয়। নেক্সট আমাদের কোন ট্যাগ আছে? সেম উপায়ে আমরা একটা H2 ট্যাগ বানাবো। এখানে গিয়ে আমরা কিছু একটা লিখি, আমার নামটাই লিখছি, তাহলে ডিফারেন্সিয়েট করতে আমাদের সুবিধা হবে। ওইন্দিল আমাকে সাজেস্ট করুক, হ্যাঁ গোলদার। সেভ করি। যদি কারো সেভ না করা লাগে, আমি সবাইকে রেকমেন্ড করব এই সেভ করাটাকে মাইন্ডে বসিয়ে নিন। যদি কারোর অটো সেভ অন করা থাকে ভিজুয়াল স্টুডিও কোডে, আগের থেকে বলছি, তারা সেটাকে অফ করে রাখুন, কারণ এটা কিন্তু পরবর্তীতে ডেভেলপমেন্টের জার্নিতে আপনাকে খুব সাহায্য করবে। অটো সেভ যদি কারোর অন করা থাকে, অর্থাৎ আপনার কোডটা যে প্রথমে লেখার পরে Ctrl+S চেপে আমি যেভাবে সেভ করছি, এটা যদি না থাকে, অর্থাৎ কোড লেখার সঙ্গে আপনার এখানে আপডেট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওটা পরবর্তীতে আপনাকে প্রবলেম করবে। প্রথমেই বলবো অভ্যাসটা বানিয়ে নিন, কোড লেখার পরে Ctrl+S চাপবেন, আপনার কোডটা যে সেভ হচ্ছে এটা আপনি মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? এটা কিন্তু দরকার, পরবর্তীতে প্রবলেম আসবে, সেই কারণেই বলে দিলাম। কি প্রবলেম আসবে অন্য একদিন বলবো, কিন্তু আপাতত যদি কারোর এই প্রবলেমটা আসছে যে আমার কোড লেখার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাচ্ছে, অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, সেটাকে আমি বলবো একবার অফ করে নিন। কোথা থেকে অফ করবো সেটাও বলবো। যদি কারোর হয়ে থাকে একটুখানি আমাকে হ্যান্ড রেজ করে জানাতে পারেন যে স্যার আমার সেভ না করেই কিন্তু হয়ে যাচ্ছে। কেউ কি আছেন এরকম যে কারো সেভ করা লাগছে না, অটোমেটিক্যালি হচ্ছে? ইমরাজ বাবুর আছে, অসুবিধা নেই।
তাহলে আপনাদের জন্য একবার কুইকলি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনি সেটা করবেন। সেটিংসে যাবেন, সেটিংসে দেখুন এখানে কোথায় গেল সেটিংস, এই যে সেটিংসে যাব, গিয়ে এখানে সার্চ করুন অটো সেভ। অটো সেভটাকে এখান থেকে আপনার হয়তো কোনো একটা সিলেক্ট করা থাকবে, অফ করে নিন এখান থেকে, ঠিক আছে? অটো সেভ সার্চ করুন, যদি অটো সেভ চলে আসে এখান থেকে এটাকে চেঞ্জ করে অফ করে নিন। এটা কিন্তু আপনাকে পরবর্তীতে সাহায্য করবে, আগের থেকে বলছি, ঠিক আছে? H2 ট্যাগ হয়ে গেল। H3 ট্যাগ নিই একটা, সেম এখানে আমি এটাই লিখি, আমার নাম করলাম। নেক্সট H4, আমার নামটা আবার লিখলাম, ওকে, সেভ করি, আবার আসলো। সেরকম করে H5 লিখি, আবার আমার নাম লিখি, আর একটা আমার কোন ট্যাগ লাগবে দেখি, আমাকে সাজেস্ট করে কিনা, AI করে দিয়েছে। সেভ করি, আমার এখানে 6 রকমের নাম এসছে, 6 রকমের হেডিং চলে এসছে। ডিফারেন্সটা কোথায়? খালি চোখে দেখে বলতে পারবেন ডিফারেন্সটা কোথায়, আমি জিজ্ঞেস করছি না। আর ডিফারেন্সটা কিন্তু টেক্সটের সাইজের উপরে, অর্থাৎ আপনার 6 রকমের হেডিং আছে, আপনার যেটা যখন দরকার সেইভাবে আপনি ইউজ করুন। কোনো হেডিং যদি আপনার বড় লাগে, আপনি এরকম একটা H1 ট্যাগ ইউজ করুন। যদি কোনো হেডিং ছোট লাগে, আর একটু ছোট H2 ট্যাগ ইউজ করুন। তার থেকে ছোট H3, তার থেকে ছোট H4, তার থেকে ছোট H5, তার থেকে সবার থেকে ছোট হচ্ছে H6 ট্যাগ। H7 বলে কিন্তু কোনো ট্যাগ হয় না, আগের থেকে বলে দিই। H7 বলে কিন্তু কোনো ট্যাগ হয় না, H6 পর্যন্তই হেডিং ট্যাগ সীমিত। এবার এটার পরে আপনি CSS দিয়ে সেটাকে আরো ফার্দার মডিফাই করতে পারবেন, আরো ছোট বানাতে পারবেন, আরো বড় বানাতে পারবেন, সেটা CSS এর পার্টিকে দেখবো, ঠিক আছে? নেক্সট কিছু ট্যাগ দেখি। পি ট্যাগ আছে একটা, দেখুন এখানে একটা পি বলে ট্যাগ আছে। পি ট্যাগের ফুল ফর্ম এনিবডি, কেউ যদি বলতে চান? প্যারাগ্রাফ কেন ইউজ করি সুপ্রকাশ বাবু? আচ্ছা কি বলছেন? বলছি প্যারাগ্রাফ ট্যাগ আমরা কেন ইউজ করি? সে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য আর কি। প্যারাগ্রাফ কোনো বলতে কাজ, আমরা কোনটাকে বুঝি? যেমন ধরুন একটা লরেন্সের কোনো কাছে টেক্সট লিখেছেন আপনি প্রি ক্লাসে, ওরকম কিছু একটা আমার লেখার জন্য একটা লেখা যায়, ইউজ করা যায়। সত্যি, কিন্তু এখানে অনেকে আছে যারা জানে না প্যারাগ্রাফটা আমরা মোস্টলি আমরা কোনটাকে প্যারাগ্রাফ বলি। কোনো একটা টেক্সট মানে বিভিন্ন ডেসক্রিপশন টেক্সট লেখার জন্য বা বডির ভিতরে যে কোনো কিছু মানে আমার সম্পর্কে যে বায়োগ্রাফি লেখার জন্য ইউজ করছে। তাহলে সুপ্রকাশ বাবু যেটা বললেন, উনি বললেন একটা বড় ডিসক্রিপশন লেখার জন্য, অর্থাৎ ওয়েবসাইটের ভেতরে আপনার অনেক রকম জিনিসপত্র দেখতে পারবেন। যেমন একটা প্যারাগ্রাফ ট্যাগ কোথায় আপনারা ইউজ করতে পারবেন, আমি বিশেষ কোম্পানির এক্সাম্পলটাই নিচ্ছি। আমাদের এই ওয়েবসাইটের ভেতরে এই যে বড় বড় ওয়েব ট্যাগ মানে টেক্সট আছে, দেখুন এই যে পুরোটা আমাদের যে এখানে রয়েছে, পুরো যে এত বড় একটা টেক্সট রয়েছে, এইগুলোর জন্য কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি আমরা। এগুলোকে বলা হয় একটা প্যারাগ্রাফ, মানে বড় লিমিট, মানে বড় লেন্থের টেক্সট, সেটাকে আমরা বলি প্যারাগ্রাফ ট্যাগ, আমরা জানি সেটা। তার জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করবো একটা পি ট্যাগ। আমি এখান থেকে এই ট্যাগগুলোকে রাখছি, এরপরে আমি পি লিখলাম। পি লেখার পরে সহজ একটা বুদ্ধি দিচ্ছি, কিভাবে আপনারা লং ফরম্যাটের ডামি টেক্সট জেনারেট করতে পারবেন। কি করবেন? লং ফরম্যাটের, অর্থাৎ বড় ফরম্যাটের ডামি টেক্সট জেনারেট করতে পারবেন কিভাবে, সেটা একবার দেখিয়ে দিই। প্যারাগ্রাফ ট্যাগ যে কোনো ট্যাগের ভেতরে আসবেন, যে কোনো ট্যাগ, এই যে পি ট্যাগের ভেতরে এই যে এখানে যে মাঝখানে যে আমি ক্লিক করলাম, অর্থাৎ স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝখানে গেলাম, এখানে গিয়ে লিখুন লরেম, LOREM, লরেম। লেখার পরে একটা নাম্বার দিন, 10, 20, 100 যা খুশি। 100 লেখার পরে এন্টার প্রেস করুন। 100 ওয়ার্ডের আপনাকে লরেম ইপসাম, অর্থাৎ এটা একটা ডামি টেক্সট, এটার কোনো মানে নেই, এটা একটা ডামি টেক্সট। এগুলো আপনারা কেন ইউজ করবেন আর একবার বলি, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে আমার ওয়েবসাইটে 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লাগবে, কিন্তু সেই ক্লায়েন্ট আপনাকে প্যারাগ্রাফটা তখনও প্রোভাইড করেনি, আপনি ওয়েবসাইটটা বানাবেন কি করে? আপনি কি 100 ওয়ার্ড লিখতে বসবেন যে 100 ওয়ার্ড কখন হবে, আমি কমপ্লিট করব, তারপরে আমি ওটাকে কন্টিনিউ করব? ভিজুয়াল স্টুডিও কোড এই প্রসেসটাকে খুব সিম্পল বানিয়ে দেয়, আপনাকে কিন্তু 100 ওয়ার্ড ভেবে ভেবে লিখতে হয় না। আপনি জাস্ট পি ট্যাগের ভেতরে আসবেন, এরকম যে কোনো ট্যাগ, পি ট্যাগ না যে কোনো ট্যাগ, আসার পরে লিখুন লরেম, 100টা ওয়ার্ড লাগবে, 100 লিখুন, এন্টার প্রেস করুন, আপনাকে 100 ওয়ার্ডের লরেম ইপসাম দিয়ে দেবে। এটা একটা ডামি টেক্সট, যার কোনো মানে নেই, যেটা ইউজ করা হয় শুধুমাত্র জায়গা ভর্তি করার জন্য। কি জন্য ইউজ করা হয়? জায়গা ভর্তি করার জন্য। সেভ করব, এখানে আমার লরেম ইপসাম চলে এসছে, 100টা ওয়ার্ডের প্যারাগ্রাফ। ডিফারেন্সটা দেখে নিন, প্রত্যেকটা হেডিং এর সাথে এর ডিফারেন্সটা কোথায়? খালি চোখে যদি দেখেন, প্রত্যেকটা হেডিং দেখবেন বোল্ডে আছে, অর্থাৎ একটু মোটা, কিন্তু প্যারাগ্রাফ কিন্তু বোল্ড না, প্যারাগ্রাফ কিন্তু লাইট থিমড, অর্থাৎ মানে লাইট থিম বলতে লাইট ফন্ট, মানে যেটা মোটা না পাতলা, যেটা এখানে আমরা খালি চোখে দেখে বুঝতে পারছি। এটাই কিন্তু হেডিং আর প্যারাগ্রাফের ডিফারেন্স। হ্যালো স্যার, বলুন। বলছি যে লরেম দেওয়ার পরে আপনার যেমন লেখাগুলো নিচে নিচে এলো, আপনার কিন্তু পাশাপাশি আছে, তাই তো?
আমার একদম লম্বা মানে বুঝতে পারছি। সোজা দিক সেটিংসে থেকে চলে যাবেন, গেল এটা। শুনুন সেটিংসে যাবেন, এই যে হ্যাঁ সেটিংস, এখানে ক্লিক করুন, এই যে হ্যাঁ সেটিংস, হ্যাঁ এখান থেকে হ্যাঁ সার্চ করুন ওয়ার্ড র্যাপ। এক সেকেন্ড, সেটিংসে গিয়ে ওয়ার্ড র্যাপ, WORD স্পেস র্যাপ, WRAP। আরেকবার দেখাবেন স্যার। আপনি এখানে আছেন কোডের ভেতরে, এই যে হ্যাঁ আচ্ছা এখান থেকে এই যে সেটিংস দেখুন নিচে, এই যে আমার মাউসটাকে খেয়াল হ্যাঁ করুন, হ্যাঁ এখানে ক্লিক করুন, করে এখান থেকে হ্যাঁ সেটিংসে যান, এই যে সেটিংস, আচ্ছা হ্যাঁ সেটি হ্যাঁ এখানে যাওয়ার পরে সার্চ করুন, এই যে উপরে একটা সার্চ বার থাকবে আপনার উপরে, এই যে সার্চ হ্যাঁ সেটিংস, হ্যাঁ এখানে গিয়ে সার্চ করুন WORD ওয়ার্ড WRAP র্যাপ। WRP হ্যাঁ এখান থেকে একটা প্রথমে দেখুন এডিটর ওয়ার্ড র্যাপ বলে এই লেখাটা দেখতে পারবেন, এই যে এক সেকেন্ড, এখানে তো ইউজার আর ওয়ার্কশপ তার নিচে ওয়ার্কপ্লেস তার নিচে এলওআরপি। এই যে এখানে আমার মাউসটা হ্যাঁ খেয়াল করুন, এডিটর, হ্যাঁ স্যার হ্যাঁ এখানে এখানে আমার এটা অন করা আছে, আপনার হয়তো অফ থাকবে অথবা অন্য কিছু থাকবে, আপনি এটাকে অন করে নিন। এডিটরটাকে অন অফ করতে হবে। অন করতে হবে, অন করতে হবে, আপনার ওটা অন্য কিছু থাকবে, এটাকে অন করে নিন। ওখানে তো ওরকম অন অফ এর কোনো অপশন আসছে না স্যার, এখানে তো এডিটর ওয়ার্ড সেপারেটরস এরকম একটা কথা আসছে। সেপারেটার্স তো আপনাকে দেবে না, ওয়ার্ড র্যাপ দেবে এখানে, এই যে এই জিনিসটা দেখুন এডিটর মানে কোলন তারপরে ওয়ার্ড র্যাপ। এডিটর ওয়ার্ড ওয়ার্ড না ঠিক আসছে না তো। ডব্লিউ এটা তো ওটা দেবে কি আপনাকে। লিখেছেন? WRAP না? হুম WRAP হ্যাঁ স্যার এসছে, এটা অফ আছে। অন করে নিন। আচ্ছা হুম, ওকে, আর কিছু করতে হবে এটা? না এবার আপনি কোডের মধ্যে ফিরে যান, দেখবেন সব ভেঙে ভেঙে আসছে এবার। হ্যাঁ স্যার ঠিক, থ্যাংক ইউ স্যার। তাহলে পি ট্যাগ হয়ে গেল প্যারাগ্রাফের জন্য, ডেসক্রিপশন বানানোর জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। অ্যাঙ্কার ট্যাগ কেন ইউজ করি, এনিবডি জানা আছে যার? এ ট্যাগ কেন ইউজ করি বলুন, বলুন সুপ্রভাত আরেকবার, সবাই শুনতে পারে। লিংক অ্যাড করার জন্য। ওকে, কোডের লিঙ্ক অ্যাড মানে ওয়েবসাইটের ভেতরে হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক অ্যাড করার জন্য। আমি ফ্রি ক্লাসে বলেছিলাম একটা লিঙ্ক অ্যাড করার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, কিন্তু এর কিন্তু আরও কাজ আছে। যেমন আপনারা কোনো একটা ওয়েবসাইটে গেলে এই যে ন্যাভিগেশন পেজটা দেখতে পান, এই যে হোম, সাপোর্ট, ফ্রি রিসোর্স, ব্লগ, এরকম একটা ন্যাভিগেশন পেজ দেখতে পান। যখন আপনি কোনো একটা পেজে গিয়ে ক্লিক করবেন সেটা কিন্তু সেই পেজটাই নিয়ে চলে যাবে। দেখেছি আমরা, হ্যাঁ কিনা একটু শুনি। হ্যাঁ স্যার শুনেছি। হোমের থেকে সাপোর্টে ক্লিক করলাম, সাপোর্টের পেজে চলে এলাম। এই যে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হলো সেই ওয়েবসাইটের ভেতরে, এটা কিন্তু অ্যাঙ্কার ট্যাগ দিয়েই করা হয়। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়েই করি। সেই কারণে বলবো অ্যাঙ্কার ট্যাগ শুধুমাত্র আমাদের লিঙ্ক ক্রিয়েট করার জন্য, অর্থাৎ এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য না, আমরা কিন্তু এটাকে এক ওয়েবসাইটের ভেতরে ন্যাভিগেশনের জন্য ইউজ করে থাকি। এটাই কিন্তু অ্যাঙ্কার ট্যাগের আরেকটা কাজ। ঠিক আছে, কি করে করব সেটা যদি আপনাদের দেখাই, আমরা অলরেডি বিভিন্ন রকমের ওয়েবসাইট ওপেন করতে পারি এখানে। আমরা ফার্স্টে এই পি ট্যাগের নিচেই যাব, এখানে একটা এ লিখে এন্টার প্রেস করব। কি করব? এ লিখবো, এন্টার প্রেস করব, আমার সামনে একটা অ্যাঙ্কার ট্যাগ চলে আসবে। এলো, এখানে নতুন একটা অ্যাট্রিবিউট দেখতে পারবো, এটা একটা অ্যাট্রিবিউট, ভালো করে মনে রাখবেন এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। ফুল ফর্ম কি? হাইপার টেক্সট রেফারেন্স। এটারই কাজ কিন্তু অ্যাকচুয়ালি এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাওয়ার। এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন যে অন্ধকারের মধ্যে টর্চ দেখানো, মানে কোন পেজে সে নিয়ে যাবে সেটা কিন্তু এ ঠিক করে। ঠিক আছে, আপনি যখন ক্লিক করবেন কোন একটা লিঙ্কের পরে, সে যে কোন পেজে আপনাকে নিয়ে যাবে সেটা ঠিক করে কে? এই এইচরেফ, অর্থাৎ হাইপার টেক্সট রেফারেন্স। আপনি এই অ্যাঙ্কার ট্যাগের যে স্টার্টিং আর এন্ডিং ট্যাগের মাঝখানে যে জায়গাটা আছে ওখানে কিছু একটা লিখুন, ধরুন গো টু, যেটা আমি ফ্রি ক্লাসে বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের গো টু ফেসবুক। এই যে গো টু ফেসবুক আছে আমাদের, আমি এখানে ক্লিক করলে আমার এই পেজটা ফেসবুকে ওপেন হওয়ার কথা। ক্লিক করি, কিছু হচ্ছে না তো স্যার, কিছুই তো হচ্ছে না। কি করবো তাহলে? এনিবডি সাজেস্ট করুন কি করব? আমি ক্লিক করছি, আপনি লিংকটা দেন নাই, মানে এটা যে সোর্স ওটা দেন নাই। বাহ, মনে আছে তাহলে, ঠিক আছে। এটাই আমি জিজ্ঞেস করছিলাম। আমাদের কিন্তু এইচরেফ খালি, অর্থাৎ এই যে যেটা বললাম অন্ধকারে আমাদের আলো দেখাবে, আমাদের কিন্তু এইচরেফ এটা কিন্তু খালি রয়েছে। এই এইচরেফ এর ভেতরে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ওয়েবসাইটের লিংক দিতে হয়।
যে লিঙ্কটা কিন্তু আমাদের ক্লিক করার পরে ওপেন হবে সেটাই কিন্তু এই এইচরেফ এর ভেতরে আমাদের প্রোভাইড করতে হয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল তুলবো, ধরুন এই পেজের ইউআরএল, এটাকে বলা হয় একটা ইউআরএল, অথবা বলতে পারেন লিঙ্ক, যেটা আমরা অলরেডি বলি। তো এই ইউআরএলটাকে আমরা একবার যদি কপি করি, ধরুন এই পেজেরই কপি করছি আমি পুরোটাকে কপি করি, এক সেকেন্ড, কপি করলাম, করে আমি কি করব, এই এইচরেফ এর ভেতরে আমি এটাকে পেস্ট করে দেবো। এইভাবে পেস্ট করে কি হলো, https://বিশ্বাসকম্পানি.com/support, মানে আমি এখানে ফেসবুক থেকে আমি এটাকে চেঞ্জ করে দিই, এক সেকেন্ড, গো টু ফেসবুক লেখা আছে, আমি এটাকে কি করতে পারি, গো টু সাপোর্ট পেজ, সেভ করি। এখানে আমি চলে যাই, কোথায় গেল, এই যে। এবার যখন আমি এখানে ক্লিক করব, এই যে এখানে যখন আমি ক্লিক করব, এবার কি হবে, ক্লিক করলাম, এবার দেখবেন সেই পেজটা আমার আবার ওপেন হয়ে যাবে। কোডটা দেখুন কি করা আছে, এইচরেফ এর ভেতরে আমি একটা লিঙ্ক প্রোভাইড করেছি, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হবে, যে কোনো, যেটা আপনার পছন্দ, সেই ওয়েবসাইটের লিঙ্কে যেন এই HTTPS অথবা HTTP কথাটা যেন লেখা থাকে, সেই কারণেই পুরো লিঙ্কটাকে কপি করবেন সেইভাবে। এটাকে কপি করার পরে ভিজুয়াল স্টুডিও কোড দেখুন নিচে একটা দাগ দিয়ে দিয়েছে, মানে এটা একটা লিঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড করে দেয় আপনাকে, ঠিক আছে। লিঙ্কটা কপি পেস্ট করার পরে আপনি যদি সেই যে আপনার আউটপুটটা দেখতে পাচ্ছেন যেখানে, এই যে গো টু সাপোর্ট পেজে, এবার আমি লিঙ্কে ক্লিক করলে আমার সেই পেজটা ওপেন হবে, ক্লিক করলাম, আমাদের সেই পেজটা ওপেন হয়ে গেল। বোঝাতে পেরেছি? হ্যান্ডরেজ যদি বোঝাতে পারি। একজন বুঝতে পেরেছেন, বাকিরা নাহলে আমাদের ড্রিল তো আমরা জানি, চ্যাট বক্সে ট্রু ফলস লিখে দিন, সেটাও ভালো হয়। চ্যাট বক্সে ট্রু ফলস লিখে দিন, হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের ক্লাসের যেটা আমাদের বলতে পারেন যে আমরা ফলো করতাম, সেটাকে আমরা ফলো করি, আমরা কোনো ডিফারেন্স কিছু করছি না। বলুন শঙ্করবাবু। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। এবার আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন আসছে যে স্যার আমরা একই পেজে আমরা একই পেজে আমরা লিঙ্কটাকে ক্লিক করলাম, একই পেজে আমার ওটা ওপেন হলো, এমন কি কোনো পদ্ধতি আছে যে আমি ক্লিক করব আমার একটা অন্য ট্যাবে ওটা ওপেন হবে? কার কার মনে কোয়েশ্চেনটা আছে একটু দেখুন, বলুন দেখি চ্যাট বক্সে, কার কার মনে কোয়েশ্চেনটা আছে। আমরা যখন ক্লিক করছি আমরা সেম পেজে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এমন অনেক ওয়েবসাইট দেখেছি যেখানে ক্লিক করার পরে একটা নতুন ট্যাবে গিয়ে একটা কিছু ওপেন হয়। সেটা আমার করার দুটো পদ্ধতি, এক, আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ক্লিক করব, নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হয়, এটা আমরা জানি। কিন্তু কেউ ধরুন কন্ট্রোল চেপে ক্লিক করতে ভুলে গেছে, তাহলে তার তো হবে না। তখন আমরা কি করতে পারি, তখন আমরা করতে পারি এই অ্যাঙ্কার ট্যাগেরই একটা নতুন অ্যাট্রিবিউট আপনাদের দেখাবো, সেটাকে বলা টার্গেট। অ্যাঙ্কার ট্যাগের অ্যাট্রিবিউটের নাম কি, টার্গেট। দেখুন এখানে TAR লিখেছি, টার্গেট বলে আমাকে সাজেশন দিচ্ছে, টার্গেট অ্যাট্রিবিউট। ক্লিক করলাম, টার্গেট অ্যাট্রিবিউট আমার এখানে চলে এলো। এবার আপনার কাজ কি, আপনি নতুন একটা পেজে একটা নতুন মানে এই লিঙ্কটাকে ওপেন করতে চাইছেন। তার জন্য আমি এক কাজ করি, এর পরে সবগুলোকে আমি বন্ধ করে দিই। কোথায় গেল, ক্লোজ অল ট্যাবস টু দ্য রাইট। ওকে, আমি যখন এই লিঙ্কে ক্লিক করবো এবার আমার ওই পেজে ওপেন করতে হবে, এরকম একটা ব্যাপার। টার্গেটের মধ্যে যে ডবল কোটেশন আছে তার মধ্যে গিয়ে লিখুন আন্ডারস্কোর, লেখার সাথে আপনি দেখবেন যে অনেকগুলো অপশন দিচ্ছে, আপনার লাগবে এই ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ক্লিক করুন। এটা আপনার এলো কিনা একবার দেখে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন। আন্ডারস্কোর অর্থাৎ যেটা আপনার কিবোর্ডের কোনটাকে বলে আন্ডারস্কোর, জিরোর পাশে যে হাইফেন আর আন্ডারস্কোর দুটো পরপর থাকে দেখবেন, শিফট চেপে হাইফেনে চাপ দেবেন, এই জিনিসটা আসবে, এটাকে বলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা লেখার মানে, এবার আমি কোডটাকে সেভ করি। এবার দেখুন আমি একবার রিলোড করে নিই, যাই হোক করলাম। এবার আমি যখন ক্লিক করবো এবার দেখুন নতুন একটা পেজ ওপেন হচ্ছে, যতবার ক্লিক করবো নতুন একটা ট্যাব ওপেন হবে। ক্লিক করি, দেখুন ট্যাব ওপেন হচ্ছে। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একবার চ্যাট বক্স প্লিজ ভরে দিন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ ক্লিয়ার। ওকে, ট্রু, বোঝাতে পারলাম। কি লিখবো, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের জায়গায় আপনারা অনেক কিছু দেখতে পারবেন, একটা হচ্ছে প্যারেন্ট, একটা সেলফ, একটা টপ। মোস্টলি যেটা আমাদের প্রথম থেকেই থাকে সেটা হচ্ছে সেলফ, অর্থাৎ যে পেজটা আমরা ক্লিক করার পরে এই পেজেই ওপেন হচ্ছে সেটা একটা সেলফ, মানে সেই পেজেই ওপেন হবে, সেই কারণে সেলফ বলা হয় সেটাকে, ঠিক আছে। এখানে টপ, প্যারেন্ট এগুলোর কাজ পরবর্তীতে বলবো, কিন্তু আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা কিন্তু আমরা দেখতে পারি। আমি এখানে প্যারেন্ট লিখবো, সেভ করব, কিন্তু এখানে ক্লিক করব, দেখুন সেম পেজেই ওপেন হচ্ছে, আমরা কিন্তু চেঞ্জেসটা বুঝতে পারবো না, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছি? টার্গেট আমরা কেন ইউজ করছি, ইমরাজ বাবু বলছেন স্যার আরেকবার বলুন। ওকে,
আমরা আমাদের কাজ হচ্ছে এক ওয়েবসাইটকে অন্য একটা ট্যাবে ওপেন করা। মানে এরকম একটা লিঙ্কে ক্লিক করার পরে আমরা চাই যে লিঙ্কটা আছে সেটা অন্য একটা ট্যাবে ওপেন হোক। ঠিক আছে, এটা আমাদের কোয়েশ্চেন। এটার সলিউশন কি? আমরা এরকম একটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করব অ্যাঙ্কার ট্যাগে। কি ইউজ করব? লিখব টার্গেট, লেখার পরে আমরা লিখব আন্ডারস্কোর, যেটা আমাদের বলা হয় আন্ডারস্কোর, অর্থাৎ জিরোর পাশে যে আমাদের যে নাম্বার প্যাড আছে ওপরে, মানে কিবোর্ডের ওপরে যে নাম্বার প্যাড, নাম্বারের রো, সেখানে দেখবেন জিরোর পাশে একটা হাইফেন, একটা আন্ডারস্কোর থাকে। শিফট চেপে হাইফেনে চাপ দেবেন, এটা আপনার আসবে। এই যে এটাকে বলা হয় আন্ডারস্কোর। এরপরে লিখুন ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সেভ করুন। কাজ হয়ে গেছে। এবার আপনি লিঙ্কে ক্লিক করবেন, নতুন একটা ট্যাব ওপেন হবে এবার থেকে। বলতে পারলাম ইমরাজবাবু? এবার বলুন হ্যাঁ কি না। মাইকটা ওপেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, টার্গেট ব্ল্যাঙ্ক বোঝাতে পেরেছি। ওকে, চলুন, হয়ে গেল অ্যাঙ্কার ট্যাগ। আজকে 10:49, আমি আর বোর করতে চাই না। কার কি প্রবলেম হয়েছে সেটা বলুন এবার। পরবর্তীতে আমরা আস্তে আস্তে এগোবো, আমাদের কাছে টাইমের কিন্তু অভাব নেই। চলুন, কার কি প্রবলেম এলো, কার কি অসুবিধা এলো এই পর্যন্ত বলতে পারেন। যে আমার স্যার আরও আগে প্রবলেম ছিল, অন্য কোনো কথা থাকলে শেয়ার করুন। আমরা কিন্তু ক্লাসের মধ্যে গল্পও করব, সেটা নিয়ে একবার চিন্তা করবেন। যে যদি কারো কোনো অসুবিধা থাকে, আগের দিন আমরা 2.5 ঘন্টা ধরে গল্প করেছিলাম, 2.5 ঘন্টা, কম হয় না। ঠিক আছে, বিভিন্ন রকম টপিকে আমরা কথা বলেছিলাম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে স্যার আমার এই কোয়েশ্চেন এই বিষয়ে আছে। এনিবডি? বলুন। হ্যাঁ স্যার, বলুন। বলছি যে এই যেগুলো করালেন, মানে এগুলো যা বুঝতে পারছি, যেগুলো হচ্ছে মনে রাখার বিষয়, একদম। মানে অনবরত আমাকে মনে রাখতে হবে যে অ্যাঙ্কার ট্যাগ কি করছে, H1 কি করছে, বা পি ট্যাগ কি করছে, তাই তো? মনে রাখতে হবে। দেখুন, অন্য অন্য আর কোনো ফর্মুলা আছে কিনা সেটাই জানতে চাইছিলাম। না, অন্য আর কোনো ফর্মুলা বলতে প্র্যাকটিস করতে হবে আপনাকে। তখন আপনাকে মনে রাখতে হবে, আপনার হাত এমনি চলবে তখন। এই প্র্যাকটিসটার জন্য কি আপনারা কিছু দিচ্ছেন? প্র্যাকটিসের জন্য এই তো পিপিটি আপনি শেয়ার করে দেবো আপনার সাথে, এখান থেকে দেখবেন পরপর কি কি লেখা আছে। ঠিক আছে, তারপরে রেকর্ডিং তো রয়েছেই, রেকর্ডিং আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, সেখানে সেই নিয়ে চিন্তা করবেন না। আর মেন থিওরি বলেছিলাম, কোড করবেন একটুখানি, প্র্যাকটিস করবেন বেশি। একটা জিনিস শিখলেন সেটাকে বারবার রিপিট করুন। আচ্ছা, ঠিক আছে, এটাই কিন্তু সব থেকে বেশি ভালো ফর্মুলা। কোডটাকে টাইপ করুন নিজের কম্পিউটারে, ওটাই সব থেকে বেস্ট ফর্মুলা। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। দেবুবাবু বলুন। রেকর্ডটা কোথায় পাবো স্যার? রেকর্ডিং আমি আপনাকে দিয়ে দেবো। আমি ইমেলটা পাঠাতে বলেছিলাম, ইমেলটা পাঠিয়েছেন? ইমেলটা কোথায় পাঠাবো? ইমেলটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। পার্সোনাল হবে? হ্যাঁ বলুন স্যার, বুঝলাম না। বলছি পার্সোনালে দেবো না গ্রুপে দেবো? না না, আমার পার্সোনালটাই। তাই দেবো। স্যার একটা কথা বলার ছিল। অবশ্যই বলুন। বলছি স্যার, কিছু কিছু ওয়েবসাইটে না, যখন আমি ওই ইন্সপেক্ট করি, রাইট ক্লিক করে বা F12 মারি, ঠিক আছে, ওখানে HTML ট্যাগ গুলো দেখায় না। ওখানে HTML দেখায় কিন্তু একটা লাইনের মধ্যেই শেষ হয়ে যায়। তো পুরো ওয়েবসাইটটা চলছে ওই একটা লাইনের মধ্যে লেখা। এটা কিছু বুঝতে পারি না যে এটা কিভাবে করা আছে। আপনি কি এটার কথা বলছেন? এই যে হ্যাঁ হ্যাঁ, এরকম দেখায় না, এরকম দেখায় না, একটাই সিঙ্গেল একটাই লাইন দেখায়। হ্যাঁ, ওটার কারণ হচ্ছে মানে আপনি যে ফরম্যাটিংটা, ওয়েবসাইটে ফরম্যাটিংটা আপনার করা নেই। ঠিক আছে, এটা অনেক আমার টাইম না স্যার, ওটা অন্য থার্ড পার্টি অন্য কোনো ওয়েবসাইট খুলছি, আমার নিজের না। ওয়েবসাইট খুলছে, কাজ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু একটাই মাত্র লাইন আছে ওটা হয়তো HTML দিয়ে বেশিরভাগ শুরু। টাইম হয়তো মানে কোনো ফ্রেমওয়ার্ক অথবা কোনো মানে লাইব্রেরি ইউজ করা থাকলে ওটা বেশি হয়, কারণ ফাংশন থাকে ওর মধ্যে প্রচুর। সেই কারণে জাভাস্ক্রিপ্ট যেহেতু এক লাইনে এক্সিকিউট হয়ে যায়, সেই কারণে হয়তো জাভাস্ক্রিপ্টও থাকতে পারে, সেই কারণে হয়তো ওরকম আসছে। ইয়াজবাবু কিছু বলবেন এই বিষয়ে? ভাষা বলতে ওইটা ওয়ার্ডপ্রেস ইউজও হতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। অনেক সময় দেখবেন যে পাশে আপনি যেটা বলছেন সেই সমস্যা আমি ফেস করিনি, কিন্তু আমি একটা সাজেশন দিচ্ছি যে আপনি যখন একটা এই মানে ওয়েবসাইট খুলছেন, ঠিক আছে, ওইভাবে, তো দেখবেন ওই আপনার যে কোডটা বলছেন না, কোডটার বাঁদিকে একটা ত্রিভুজ টাইপের একটা চিহ্ন থাকে, পরপর খুলে যাবে, দেখবেন যদি এটা হয়। মানে ছোট্ট একটা ত্রিভুজ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ত্রিভুজ মতো থাকবে, ওই যে ত্রিভুজ গুলো আছে ওই উপরে।
এই যে এটা না পাশে ওরকম কিছু নেই। আচ্ছা এই যে এইগুলো এই নিচে নিচে কোডের মধ্যে বাদিকে এই তো এই হ্যাঁ কোডের স্যার, মধ্যে আমি বাদিকে একদম। অনেক চেষ্টা হ্যাঁ করেছি হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা তো আমি একদিনের নয়, আমি খুলে অনেক দিই। দিন ওনার ধরে প্রবলেমটা আমি চেষ্টা বুঝতে পেরেছি। আমি বুঝতে এরকম পারছি ওয়েবসাইট কিছু কিছু আমার চোখে পড়েছিল, মানে সেগুলো বহুত আগে। সেগুলো মোস্টলি প্রবলেম হয় যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা থাকে, মানে ওই একজন বললেন ওয়ার্ডপ্রেস, আর অনেক রকম ফ্রেমওয়ার্ক থাকে যেগুলো জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে একটা ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? সেই রকম সেই কারণে এক লাইনে হয়তো সেটা আসতেই পারে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ওটা বেশি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো হয়। আমার একটা ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেস, সেটাও দেখেছি আমি, সেম সেম ওই হয়। হ্যাঁ, তাহলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে বেশি হয়। মানে ইনস্টল করলে কোড তো নেই কিছু, ইনস্টল করলে কি যায়, ওই ওটাই ট্যাগ ইউজ করা থাকে ওগুলোই দেখায়। বা হচ্ছে যখন ওই যে লেজার গুলো কিছু হচ্ছে, লেজারের কিছু ট্যাগ গুলো থাকে, যেমন হচ্ছে বাটন ট্যাগ গুলো থাকে, ওগুলো কিছু কিছু দেখায় মাঝে মধ্যে, হুম, আর দেখায় না। আমার কাছে ওয়ার্ডপ্রেস ছিল, সেটা দেখেছিলাম আর কি, এরকম হয়েছিল। ঠিক আছে। বলুন আর কোনো প্রবলেম? আমি আমার রেকর্ডিংটা তো বন্ধ করে দিচ্ছি।